আসসালামু আলাইকুম সবাই। আজকে আমরা জীবের প্রজনন চ্যাপ্টারটা করব। জীবের প্রজননের মধ্যে আমরা দুই পার্টে এটাকে ভাগ করতে পারি, উদ্ভিদ প্রজনন এবং প্রাণী প্রজনন। প্রাণী প্রজনন খুব সংক্ষিপ্ত আছে। উদ্ভিদ প্রজননটা আসলে আমাদের অনেকের কাছে এটা খুব সহজভাবে পড়া যায়। দেখো, উদ্ভিদ প্রজননের মধ্যে আসলে প্রজনন এই জিনিসটা পুরো আছে। তো তোমরা যদি এই জিনিসটা খুব বুঝতে পারো তাহলে তোমাদের জন্য এটা এই টপিক এবং এই টপিকটা আমাদের পরবর্তী এইচএসসি এর পরে এইচএসসি এর জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে একটু কমেন্টে জানাও তো। আমাদের ক্লাসটা শুরু করি। দেখো, জীবের প্রজনন প্রজনন বলতে আসলে আমরা কি বুঝি? প্রজনন বলতে আমরা বুঝি যে আমরা বুঝবো যে প্রক্রিয়া বলা হয় প্রত্যেকটা চাইবে যে তার জীবন সে যদি তার মতন কারণ কি আগে তো সে যদি তার মতন যেতে পারে তো তার বংশ তো বুঝছো, এই জন্য খুবই বাজে একটা অবস্থা।
আচ্ছা, প্রজনন মানে কি? প্রজনন হচ্ছে বংশবৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয়, অর্থাৎ যে প্রক্রিয়ায় জীব কি করবে, জীব হচ্ছে গিয়ে তার অনুরূপ একটা বংশধর পরিবেশে রেখে দেবে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলতে গিয়ে প্রজনন। এখন তো এই এটা আর এটা হচ্ছে গিয়ে অযৌন প্রজনন। অযৌন প্রজনন কি? যৌন প্রজনন হচ্ছে এমন প্রজনন যে প্রজননের মধ্যে দুটি ভিন্ন গ্যামেটের মিলনের দরকার হয়, দুটি ভিন্ন গ্যামেটের মিলনের প্রয়োজন আছে। অর্থাৎ আমরা জানি যে আমাদের দুই ধরনের হচ্ছে কি কি গ্যামেট সৃষ্টি হয়, একটা হচ্ছে পুংগ্যামেট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। যদি পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলনের মাধ্যমে একটা একটা বা একটা জীব সাধারণত উন্নত উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে হচ্ছে আমরা এরকম যৌন জনন দেখতে পাই। আর অযৌন জনন কি? অযৌন জননের ক্ষেত্রে আসলে এই ধরনের কোনো আচ্ছা, আমি যেটা বলতেছি দেখো, দুই ধরনের কোষের যদি মিলনের মাধ্যমে কোনো জনন হয় তাহলে সেটাকে বলবো যৌন। এই যে দুই ধরনের জনন কোষ, এর মধ্যে একটা হচ্ছে পুংজনন কোষ আর আরেকটা হচ্ছে গিয়ে কি স্ত্রী কোষ বা হচ্ছে ডিম্বাণু। এবং তার দুজন মিলনের মাধ্যমে যেই কোষটাকে সৃষ্টি সেটাকে আমরা বলি জাইগোট। এবং আমাদের প্রথম কোষ। ওকে, এখন দেখো মিলন প্রক্রিয়াটাকে আমরা হচ্ছে নিষেক। এখন এই যে আমরা কাছে আমরা বলছি না, কোন হ্যাপি মানে জন্মমাতৃক ক্রোমোজোম সংখ্যা যদি 2n হয়, জন্মকোষে ক্রোমোজোম সংখ্যা হবে n কারণ মাতৃকোষ থেকে জন্মকোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে এবং অর্ধেক হওয়ার জন্য যেই বিভাজনটা লাগে সেই বিভাজনটার নাম হচ্ছে মিওসিস। মাতৃকোষ থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হয়? জন্মকোষ। ওকে, তাহলে এই যে পুং এবং স্ত্রী মিলিত হয়ে যে জাইগোটটা সৃষ্টি করে, সেই জাইগোটের ক্ষেত্রে আমরা দেখবো যেহেতু পুং জনকোষ হচ্ছে একটা হ্যাপ্লয়েড, স্ত্রী জনকোষ হচ্ছে একটা হ্যাপ্লয়েড, দুইটা হ্যাপ্লয়েড জাইগোট তৈরি করবে, হয়ে যাবে ডিপ্লয়েড। আমাদের জীবনের প্রথম কোষটা এবং এই ডিপ্লয়েড কোষের এবং এই যে টোটাল আমরা বলছি জনন প্রক্রিয়া। যদি এই যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি না হতো, দেখা যেত যে আমাদের এরকম নতুন কোনো বংশধর সৃষ্টি হতো না এবং একসময় সব মানুষ যেত, বিলুপ্ত হয়ে যেত। আচ্ছা, এখানে যদি হতো এবং আমরা যে কি হয়, ক্রোমোজোম সংখ্যা হচ্ছে সেম থাকে, জনন মাতৃকোষ শুক্রাণু সেখানেও ক্রোমোজোম থাকবে 2 এবং 2 হয়ে আমাদের জীবনের প্রথম কোষ করবে, সেই জায়গাটা হয়ে তো অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা নরমালি কি ছিল? নরমালি ছিল হচ্ছে 2n, কিন্তু সেখান থেকে সেটা হয়ে গেছে 4n, তার মানে ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে গেছে। এবং তখন দেখা যাবে যে কি আমূল পরিবর্তন আসবে এবং তখন থেকে প্রাণী সৃষ্টি হচ্ছে, কিন্তু হতো না। তাহলে এই জন্যই আমাদের হচ্ছে জনন মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক মাধ্যমে জনন কোষ সৃষ্টি হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা মূলত একটা বেসিক ধারণা। এখন
উদ্ভিদে এই জনন কিভাবে হয় সেটা আমরা জানবো। এখন দেখো, এই প্রজননের জন্য বিশেষ অঙ্গের প্রয়োজন। যেমন ধরো আমরা বলতেছি জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ কোথায় আছে? এখন আচ্ছা দেখো, আমরা ফুলের ক্ষেত্রে বলতেছিলাম যে ফুলের ক্ষেত্রে আমরা বেশ কিছু স্তবক পাবো বা ফুলের আমরা বেশ কিছু অংশ পাবো। এই অংশের প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে, এবং একদম বাইরে থেকে আমরা যে জিনিসটা দেখতে পাই, অর্থাৎ ফুলের যে যে দণ্ডটার উপরে আসলে ফুলটা বিদ্যমান, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বিন্ত। ঠিক আছে, বা এটাকে তোমার বইতে পুষ্পবিন্ত বলা হয়ে থাকে। আচ্ছা, এরপর দেখো, এরপরে আমরা যদি পুরো ফুলটা আঁকি, দেখো এখানে বেশ কিছু স্তবক আছে, এবং আমরা এখানে মানে তোমার বই অনুযায়ী হচ্ছে গিয়ে কি ফুলের মধ্যে আমরা পাঁচটা হচ্ছে স্তবক পাবো। এই পাঁচটা স্তবক কি? এই পাঁচটা স্তবক হচ্ছে গিয়ে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের পরে হচ্ছে গিয়ে থাকবে কি? পুষ্পাক্ষের পরে থাকবে হচ্ছে গিয়ে বৃতি, এবং বৃতির পরে হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ আমরা তিনটা স্তবক পাবো। একটা হচ্ছে গিয়ে কি ফুলের যে পাপড়ি গুলো আছে, এবং এই পাপড়ি গুলিকে একত্রে আমরা কি বলি? একত্রে আমরা হচ্ছে গিয়ে কি দলমন্ডল বলি। এরপরে আমরা পাবো হচ্ছে গিয়ে কি স্ত্রী স্তবক, যেগুলি আসলে আমাদের মানে ফুলের ক্ষেত্রে প্রজননের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা পাবো হচ্ছে গিয়ে কি পুংস্তবক। এবং পুংস্তবক এবং স্ত্রী স্তবক হচ্ছে গিয়ে প্রজননের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দুইটা স্তবক। তাহলে এখানে দেখো, আমরা যদি একটু একটা ছবি এঁকে হচ্ছে গিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে এখানে হচ্ছে গিয়ে আমরা ফুলের, আমি একটু ছবিটা আঁকি, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের বলতেছি। আচ্ছা, আমরা ধরে নিই এটা হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত ফুলটা। তাহলে এই ফুলের ক্ষেত্রে আমরা যদি একটু স্তবকের কথা চিন্তা করি, তাহলে দেখো সবচেয়ে বাইরে হচ্ছে গিয়ে আমরা কি পাচ্ছি? বাইরে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে কি পুষ্পবৃন্ত। এই পুষ্পবৃন্তকে আমরা আলাদা কোনো স্তবকের আন্ডারে ফেলি না। এরপর দেখো, ফুলটা হচ্ছে গিয়ে কি যে জায়গাটার উপরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ যে ভিত্তিটার উপর দাঁড়িয়ে আছে, এটাকে আমরা বলতেছি পুষ্পাক্ষ। এবং এই পুষ্পাক্ষ সাধারণত গোলাকৃতির হয়। পুষ্পাক্ষ সাধারণত কি হবে? পুষ্পাক্ষ হচ্ছে কি সাধারণত গোলাকৃতির হবে। এবং এই পুষ্পাক্ষের ওপরেই ফুলের
বাকি 4টা স্তবক দণ্ডায়মান থাকবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এই যে সাইডে তুমি হচ্ছে গিয়ে কি এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে বলা হয় হচ্ছে ফুলের বৃতি। তাহলে এটা হচ্ছে ফুলের বৃতি। ওকে, তাহলে এটা হচ্ছে ফুলের বৃতি। তাহলে এই যে বৃতি, এই বৃতিটা কিন্তু এই পুষ্পাক্ষের উপরে দণ্ডায়মান। আমি বলেছিলাম যে ফুলের পুষ্পাক্ষের উপরে বাকি 4টা স্তবক হচ্ছে গিয়ে দণ্ডায়মান থাকবে। এরপর আমরা এই যে অংশগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে কি, এগুলো হচ্ছে ফুলের পাপড়ি। ওকে, আচ্ছা, তাহলে পাপড়ি হচ্ছে গিয়ে কি, পাপড়ি হচ্ছে গিয়ে ফুলের একদম বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। তাহলে আমরা এগুলো নিয়ে ডিটেলসে পড়বো, আমি জাস্ট ছবিটা তোমাদের দেখাচ্ছি। বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক হচ্ছে পাপড়ি। এবং এই পাপড়ির ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ফুলটার মধ্যে 3টা হচ্ছে পাপড়ি আছে। মূলত এই ফুলটার মধ্যে 6টা পাপড়ি ছিল। এটা হচ্ছে ফুলের একটা লম্বচ্ছেদ। যখন আমরা লম্বচ্ছেদ করি, মানে আমি একটা হচ্ছে মাঝ বরাবর একটা খন্ড হচ্ছে গিয়ে করে 2টা ভাগ করে তোমাদের একটা ভাগের ছবি দেখাচ্ছি। তাহলে এই যে লম্বচ্ছেদ, এই লম্বচ্ছেদের মধ্যে আমরা 3টা পাপড়ি দেখতে পাচ্ছি এবং এই পাপড়ি 3টাকে একত্রে বলা হচ্ছে দলমণ্ডল। এবং এই দলমণ্ডলের প্রত্যেকটা অংশকে আমরা বলি হচ্ছে গিয়ে কি পাপড়ি বা দল। প্রতিটা খণ্ডকে আমরা বলি পাপড়ি বা দল। এবং এই পাপড়িগুলো যদি একজন আরেকজনের সাথে একদম যুক্ত অবস্থায় থাকে, মনে করো এটা একটা পাপড়ি, তার সাথে আরেকটা এভাবে এভাবে যুক্ত হয়ে আছে, তাহলে সেইটাকে আমরা বলবো যুক্ত দল। ওকে, যুক্ত হয়ে থাকলে আমরা বলবো যুক্ত দল। আর প্রত্যেকটা পাপড়ি যদি এরকম একদম সেপারেট থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো বিযুক্ত দল। ওকে, আচ্ছা, এখন দেখো পাপড়ি সাধারণত আমরা যদি একটা ফুলকে দেখি, তাহলে ফুলের পাপড়িটা যত বেশি কালারফুল হবে তত বেশি সেটা আমাদেরকে আকৃষ্ট করে, তাই না? তাহলে ফুলের পাপড়িগুলো কি হয়, সাধারণত অনেক বেশি রঙিন হয় এবং উজ্জ্বল রঙের হয়। এবং এই যে পাপড়ি, এই পাপড়ির কিন্তু অনেকগুলো কাজ আছে। তাহলে পাপড়ির কাজ কি কি? প্রথমত দেখো, আমরা চিন্তা করি যে পাপড়িগুলো অনেক বেশি রঙিন কেন হচ্ছে। এটা রঙিন হওয়ার কারণে সে কি করতেছে, সে যেমন তোমাকে আকর্ষণ করতেছে, ঠিক সেরকম পোকামাকড় এবং অন্যান্য পাখিদেরকে আকর্ষণ করতেছে। এবং এই যে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ করার ফলে সে কি করতেছে, সে হচ্ছে গিয়ে পরাগায়নে সহায়তা করতেছে। এটা কিভাবে পরাগায়নে সহায়তা করে, এটা আমরা হচ্ছে গিয়ে জানবো। আচ্ছা, এখন দেখো, এটা যেরকম পরাগায়নে সহায়তা করতেছে, ঠিক সেরকম এটা কি করতেছে, এটা হচ্ছে গিয়ে ফুলের আচ্ছা, এখন তো স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি। দেখো, আমি যেটা বলতেছিলাম যে ফুলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে পুষ্পাক্ষ। এই পুষ্পাক্ষের ওপরে ফুলের অন্যান্য স্তবক গুলো দণ্ডায়মান থাকবে এবং এই পুষ্পাক্ষটা হবে হচ্ছে গিয়ে গোল বা বৃত্তাকার। এখন দেখো, এই যে পুষ্পাক্ষ, এই পুষ্পাক্ষের উপরে আমরা হচ্ছে গিয়ে কি, যেই দুই সাইডে এই যে 2টা অংশ দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলতেছি ফুলের বৃতি। ওকে, আচ্ছা, এটাকে আমরা বলতেছি ফুলের বৃতি। তো এখন দেখো, এই যে ফুলের বৃতি, এই ফুলের বৃতির উপরে আমরা হচ্ছে গিয়ে কি দেখতে পাচ্ছি, যে এই অংশটা এই যে গোলাকৃতি, এটা হচ্ছে স্ত্রী স্তবক। এবং এই সাইড থেকে যেগুলো আছে এগুলি হচ্ছে পুংস্তবক। এবং এই বড় বড় এগুলো হচ্ছে ফুলের পাপড়ি। এখন পাপড়ি এখানে আমরা 3টা দেখতে পাচ্ছি। তাহলে এই একটা ফুলের মধ্যে আসলে অনেক পাপড়ি থাকতে পারে। পাপড়িগুলোকে একত্রে বলা হয় কি, একত্রে বলা হয় দলমণ্ডল। এবং এই দলমণ্ডলের প্রত্যেকটা সদস্যকে ইন্ডিভিজুয়ালি আমরা বলবো কি দল বা পাপড়ি। যদি পাপড়িগুলো একজন আরেকজনের গায়ের সাথে এভাবে যুক্ত অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা বলবো যুক্ত দল। আর পাপড়িগুলো যদি পরস্পর থেকে পৃথক বা সেপারেট থাকে, তখন সেটাকে আমরা বলবো বিযুক্ত দল। এখন দেখো, একটা ফুলের পাপড়ি অনেক বেশি কালারফুল হয়। এই কালারফুল হলে কি হবে, কালারফুল হলে সে তোমাকে অনেক বেশি আকৃষ্ট করবে। তুমি দেখে বলতেছো যে ফুলটা সুন্দর, তাহলে এটা যেরকম একটা ফুলকে তুমি হচ্ছে সুন্দর বলতেছো, ঠিক সেরকম এটা পোকামাকড় এবং হচ্ছে গিয়ে কি অন্যান্য পশু পাখিকেও আকৃষ্ট করবে। এবং পোকামাকড় এবং পশু পাখিকে যখন এই ফুলটা আকৃষ্ট করবে, তখন এখানে সুবিধাটা কি হচ্ছে বলো? এখানে সুবিধা হচ্ছে যে পোকামাকড় তখন এই ফুলের ওপরে এসে বসবে। এবং যখন পোকামাকড় ফুলের ওপরে এসে বসবে, তখন ফুলের ক্ষেত্রে দেখা যায়, ফুলের ক্ষেত্রে পরাগরেণু থাকে, এই পরাগরেণু গুলো পোকামাকড়ের গায়ের সাথে লেগে যায়। এবং পোকামাকড়টা যখন মানে পোকামাকড় বা পশু পাখি বলো, এরা যখন অন্য একটা ফুলের কাছে যেয়ে বসবে, তখন অন্য ফুলের গর্ভমুণ্ডে পরাগরেণুটা হচ্ছে গিয়ে
পড়ে যায় এবং পরবর্তীতে সেটা থেকে প্রজননে সহায়তা করে। এটা আমরা একটু পরেই জানবো। তাহলে দেখো এটা আসলে কিভাবে সহায়তা করতেছে, এই পাপড়িগুলো, এই পাপড়িগুলো হচ্ছে গিয়ে পরাগায়নে সহায়তা করতেছে। প্লাস কি করতেছে দেখো, আমরা যদি এই পাপড়ির খেয়াল মানে পাপড়ির দিকে দেখি, তাহলে দেখো এই পাপড়িটা কি করতেছে, এই যে এটা হচ্ছে গিয়ে পুংস্তবক, এটা হচ্ছে স্ত্রী স্তবক। এই স্ত্রী স্তবক এবং পুংস্তবক গুলোকে সে চারপাশ থেকে কি করতেছে, ঘিরে রাখতেছে। যখন সে চারপাশ থেকে এদেরকে ঘিরে রাখতেছে, তার মানে সে যে কোনো প্রতিকূল অবস্থা, যেমন হচ্ছে গিয়ে কি রোদ, তারপরে হচ্ছে গিয়ে কি বৃষ্টি, এবং হচ্ছে গিয়ে কি ঝড়, এগুলো থেকে কি করবে, এগুলো থেকে হচ্ছে ফুলের যে অত্যাবশ্যকীয় স্তবক গুলো আছে, অত্যাবশ্যকীয় স্তবক গুলোকে, স্তবককে কি করবে, রক্ষা করবে। তাহলে এভাবে হচ্ছে গিয়ে কি ও হেল্প করতেছে। তাহলে এটা গেল আমাদের হচ্ছে গিয়ে কি পাপড়ি কাজ। এখন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো, আমাকে একটু চ্যাটে লিখে জানাও। আচ্ছা, এরপরে আমরা দেখলাম কি, এরপরে আমরা হচ্ছে গিয়ে কি 3 নাম্বার স্তবকে চলে যাব, সেটা হচ্ছে পুংস্তবক। তাহলে এখানে আমরা যদি একটু ছবিতে দেখি, এটা হচ্ছে গিয়ে পুংস্তবক। এই যে দেখো, গর্ভাশয় থেকে হচ্ছে গিয়ে কি বের হয়েছে, এটা হচ্ছে পুংস্তবক। তাহলে পুংস্তবকের ছবিটা আমি যদি এখানে একটু জুম করে হচ্ছে গিয়ে আঁকি, পুংস্তবকটা দেখতে ঠিক এরকম। এটা হচ্ছে পুংস্তবক। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে গিয়ে ফুলের তৃতীয় স্তবক। আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে ফুলের তৃতীয় স্তবক। তোমার পরীক্ষা ভাবে আসতে পারে যে ফুলের তৃতীয় স্তবক কোনটি। তাহলে তৃতীয় স্তবক হচ্ছে গিয়ে পুংস্তবক, এবং এটা ফুলের জন্য খুবই অত্যাবশ্যকীয় একটা স্তবক। এখন দেখো এই যে পুংস্তবক, এই পুংস্তবকের প্রত্যেকটা অংশকে আমরা কি বলবো, এই পুংস্তবকের অংশগুলোর আলাদা আলাদা নাম আছে, এবং প্রত্যেকটা অংশকে আমরা বলবো পুং কেশর। ওকে, পুংকেশর। এখন একটা পুংস্তবকের মধ্যে পুংকেশর অনেকগুলো থাকতে পারে, এবং এই যে পুংকেশর, এই পুংকেশরের আবার 2টা অংশ আছে। পুংকেশরের কি কি অংশ, একটা হচ্ছে পুংদণ্ড, বা এটার আরেকটা নাম হচ্ছে পরাগদণ্ড। ঠিক আছে, পরাগদণ্ড। আর আরেকটা হচ্ছে পরাগধানী, পরাগধানী। তাহলে এটা হচ্ছে গিয়ে পরাগধানী। ওকে, তাহলে পরাগধানীটা আসলে কি করবে, পরাগধানীটা হচ্ছে গিয়ে পরাগরেণু ধারণ করবে। আর পুংদণ্ডটা কি করবে, পুংদণ্ডটা হচ্ছে গিয়ে একদম একটা দণ্ডের মতন অংশ, যে হচ্ছে গিয়ে কি যার মাথায় আমরা এরকম পরাগধানীটা দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই পুংদণ্ড। তাহলে দেখো পরাগধানী এবং পুংদণ্ডের মাঝখানে সংযোগকারী একটা অংশ আছে, এই সংযোগকারী অংশটাকে আমরা বলি যোজনী। সংযোগকারী অংশটাকে আমরা কি বলবো, সংযোগকারী অংশটাকে আমরা বলবো যোজনী। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা দেখতে পেলাম মানে টোটাল 2টা ইম্পর্টেন্ট অংশ। একটা হচ্ছে গিয়ে কি পুংদণ্ড, আর আরেকটা হচ্ছে গিয়ে কি, আরেকটা হচ্ছে গিয়ে পরাগধানী। এবং পরাগধানী আর পুংদণ্ডকে যুক্ত করে রেখেছে কে, যোজনী। পরাগধানীর কাজ কি, পরাগধানী হচ্ছে গিয়ে একটা থলের মতন অংশ, এবং এটা হচ্ছে গিয়ে কি করবে, এটা হচ্ছে গিয়ে পরাগ রেণু ধারণ করবে। আচ্ছা, এখন এই পরাগ রেণুগুলো কি করবে, এই পরাগ রেণুগুলো পরবর্তীতে হচ্ছে গিয়ে কি পরাগ নালী গঠন করে, এবং সেখান থেকে পুংজনক উৎপন্ন হয়। আচ্ছা, কিছু বলতেছো? আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে গিয়ে কি পুংজননকোষ কিন্তু সরাসরি কি করবে, পরবর্তীতে জনন কাজে অংশগ্রহণ করবে, এবং পুংজননকোষের সাথে স্ত্রী জননকোষ মিলিত হয়ে কি গঠন করবে বলতো, পুংজননকোষ এবং স্ত্রী জননকোষ মিলিত হয়ে গঠন করবে হচ্ছে জাইগোট। এবং এই জাইগোট থেকে পরবর্তীতে কি হবে, একটা উদ্ভিদের সৃষ্টি হবে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা হচ্ছে গিয়ে পুং দণ্ডটা, সরি, আমরা হচ্ছে গিয়ে পুং স্তবকটা কিরকম সেরকম সেটা জানলাম। এখন দেখো এখানে আবার অনেকগুলো ভাগ আছে, যে এই যে পরাগথলি, এই পরাগথলি গুলো হচ্ছে গিয়ে কখনো কখনো দেখা যায় পরস্পরের সাথে যুক্ত থাকতে পারে। কিরকম, মনে করো এটা হচ্ছে গিয়ে একটা পুংস্তবক, এবং এটা হচ্ছে গিয়ে পরাগথলি, এবং পাশে আরেকটা পুংস্তবক, এবং এটা তার পরাগথলি। একটা পরাগথলি আরেকটা পরাগথলির সাথে এভাবে যুক্ত অবস্থায় থাকতে পারে। যদি পরাগথলি গুলো এরকম হচ্ছে গিয়ে কি
যুক্ত অবস্থায় থাকে বা পরাগধানী গুলো যদি এরকম হচ্ছে গিয়ে কি যুক্ত অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে মানে এরকম সংযুক্ত অবস্থায় থাকতে পারে। এবং এই যে পরাগদণ্ড, এই পরাগদণ্ড গুলো যদি একগুচ্ছ পরাগদণ্ড থাকে, একটা গুচ্ছে থাকে, তখন তাদেরকে আমরা বলবো এক গুচ্ছ। ঠিক আছে, এক গুচ্ছ। যদি এরকম একটা গুচ্ছ থাকে তখন সেটাকে আমরা বলবো এক গুচ্ছ, এবং এটাকে ইংলিশে বলা হয় মনাডেলফাস। এবং এটার একটা উদাহরণ আমাদের বইতে দেয়া আছে, সেটা হচ্ছে গিয়ে কি জবা। যদি এটা এক গুচ্ছে না থেকে দুই গুচ্ছে থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো দ্বিগুচ্ছ। ঠিক আছে, ইংলিশ নামগুলো তোমরা একটু দেখে রাখবা। দেখো, সবসময় মনে রাখবা, মনো দিয়ে এক বোঝানো হয় বা মনা দিয়ে এক বোঝানো হয়। দুইয়ের ক্ষেত্রে সবসময় সেখানে ডাই অথবা ডায়া এই ওয়ার্ড গুলো থাকবে। তাহলে দ্বিগুচ্ছের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি ডায়াডেলফাস। তাহলে এই দ্বিগুচ্ছ পরাগধানী যদি এরকম দুই গুচ্ছে থাকে, তাহলে সেটাকে আমরা বলি দ্বিগুচ্ছ বা ডায়াডেলফাস। এবং এটার উদাহরণ হচ্ছে গিয়ে কি, এটার উদাহরণ হচ্ছে মটর। আচ্ছা, আর যদি এটা বহু গুচ্ছে থাকে, তাহলে বহু গুচ্ছের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি, সেটার উদাহরণ আমরা পাই হচ্ছে শিমুল। এখন দেখো, যদি হচ্ছে গিয়ে পরাগধানী গুলো এক গুচ্ছে থাকে, তখন সেটাকে, এবং তারা যদি হচ্ছে গিয়ে কি মুক্ত অবস্থায় থাকতে পারে। মুক্ত অবস্থাটা কি, যে তারা হচ্ছে গিয়ে পাপড়ির সাথে লেগে থাকবে না, পাপড়ির সাথে লেগে থাকবে না। হ্যাঁ, মনে করো এটা একটা পাপড়ি, হ্যাঁ, পাপড়ির গায়ের সাথেও লেগে নাই। আর যদি সে পাপড়ির গায়ের সাথে, এখন তো এই জিনিসটা আসলে বোঝা যাচ্ছে না, যদি এটা একটা 3D পিকচার হতো, তাহলে তুমি এই জিনিসটা বুঝতে পারতে। যদি সে পাপড়ির গায়ের সাথে লেগে থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি যুক্ত। এবং পাপড়ির আরেকটা নাম হচ্ছে গিয়ে কি দল, তাই না? দলের সাথে লেগে আছে, তাহলে সেটাকে আমরা বলি কি দল লগ্ন। তাহলে এটা আমরা দেখি কাদের ক্ষেত্রে, এটা আমরা দেখি হচ্ছে গিয়ে ধুতুরার ক্ষেত্রে। তাহলে ধুতুরার ক্ষেত্রে কি হবে, ধুতুরার ক্ষেত্রে দেখা যাবে যে পরাগধানী গুলো, পরাগ পরাগধানী ঠিক না, ধুতুরার ক্ষেত্রে আমরা দেখবো কি, ধুতুরার ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে গিয়ে আমাদের যে পরাগ যে পুংস্তবক গুলো আছে, এই পুংস্তবক গুলো কি হবে, পুংস্তবক গুলো হচ্ছে গিয়ে দল লগ্ন হবে। অর্থাৎ প্রত্যেকটা পুংস্তবক হচ্ছে পাপড়ির সাথে লেগে থাকবে, মুক্ত অবস্থায় আছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি স্ত্রী স্তবকে। আচ্ছা, স্ত্রী স্তবক একটা অত্যাবশ্যকীয় স্তবক। কেন এদেরকে আসলে অত্যাবশ্যকীয় স্তবক বলা হচ্ছে, কারণ এরা ডিরেক্ট প্রজননের সাথে যুক্ত, এই জন্য এদেরকে আমরা বলি অত্যাবশ্যকীয় স্তবক। আমরা দেখো পুংস্তবকের ক্ষেত্রে পড়ছিলাম যে পুংস্তবক গুলো হচ্ছে গিয়ে কি, পুংস্তবকের প্রত্যেকটা অংশকে আমরা কি বলি, প্রত্যেকটা অংশকে আমরা বলি পুংকেশর। ঠিক সেরকম স্ত্রী স্তবকের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে স্ত্রী স্তবকের প্রত্যেকটা অংশকে আমরা কি বলবো, প্রত্যেকটা অংশকে আমরা বলবো হচ্ছে গিয়ে গর্ভ পত্র। এবং পুং স্তবকটা যেরকম এক বা একাধিক হচ্ছে গিয়ে কি পুংকেশর নিয়ে গঠিত, ঠিক সেরকম স্ত্রী স্তবকটা হচ্ছে গিয়ে এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত। এবং এই গর্ভপত্রের তিনটা অংশ, একদম সবার উপরে যেটা থাকে সেটাকে আমরা বলি গর্ভমুণ্ড, এরপরে থাকবে গর্ভদণ্ড, এবং সবশেষে যে গোলাকৃতির অংশটা আমরা পাই, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কে গর্ভাশয়। তাহলে এটা কি, এটা হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়, এটা কি, এটা হচ্ছে গর্ভদণ্ড, আর এটা হচ্ছে গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড। তাহলে দেখো এখানে হচ্ছে গিয়ে কি, এই যে আমরা গর্ভমুণ্ড দেখতে পাচ্ছি, আমি বলছিলাম যে একটা ফুল থেকে যখন হচ্ছে গিয়ে কি, ধরো একটা ফুলের মধ্যে এখানে মনে করো একটা প্রজাপতি বসছে, হ্যাঁ, প্রজাপতি বসলো। এখন এই যে প্রজাপতিটা, এই প্রজাপতিটা এখানে বসার পরে প্রজাপতির পায়ের সাথে কি হয়েছে, পায়ের সাথে হচ্ছে এই যে চারপাশ থেকে যেরকম হচ্ছে গিয়ে কি পরাগ রেণু বের, মানে মনে করো এই যে এটা হচ্ছে গিয়ে কি একটা পুংস্তবক, এখানে আছে হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে পরাগধানী। এই পরাগধানীর মধ্যে কি আছে, এই পরাগধানীর মধ্যে হচ্ছে গিয়ে আছে পরাগ রেণু, এর মাধ্যমেই কিন্তু আমরা হচ্ছে গিয়ে কি পরাগায়নটা করে ফেলবো। যখন এখানে একটা প্রজাপতি বসলো, তখন কি হবে, এই প্রজাপতির গায়ে হচ্ছে গিয়ে কি পরাগ রেণুটা লেগে যাবে। যখন এই প্রজাপতিটা যে আবার এই গর্ভমুণ্ডে বসবে, তখন এই পরাগ রেণুটা যেটা লেগেছিল সেটা এই গর্ভটিতে, সেটা গর্ভদণ্ড হয়ে কোথায় চলে যাবে, চলে যাবে হচ্ছে গিয়ে গর্ভাশয়। এবং গর্ভাশয়ে গেলে সেখানে আমরা হচ্ছে গিয়ে কি বেশ কিছু
হচ্ছে গিয়ে কি অংশ দেখতে পাবো, যেমন হচ্ছে গিয়ে কি ডিম্বাণু থাকে, সহকারী কোষ থাকে, হ্যাঁ বেশ কিছু কোষ আমরা দেখতে পাই। তাদের মাধ্যমে পরবর্তীতে ওই পরাগরেণুটা কি হবে, পরাগরেণুটা হচ্ছে গিয়ে নিষেক সম্পন্ন করবে। তাহলে এভাবে হচ্ছে গিয়ে কি পরাগায়নটা সংঘটিত হয়। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, আমরা তিনটা অংশ পাচ্ছি, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। তাহলে দেখো এখানে আমরা স্ত্রী স্তবকের ক্ষেত্রে আমরা তিনটা অংশ পেলাম, পুংস্তবকের ক্ষেত্রে আমরা দুইটা অংশ পেলাম, এবং স্ত্রী স্তবকের ক্ষেত্রে এরা যদি পরস্পরের সাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলবো যুক্ত গর্ভপত্রী, আর এরা যদি বিযুক্ত হয় মানে যুক্ত না থাকে তখন সেটাকে আমরা বলবো বিযুক্ত গর্ভপত্রী। এটা এত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা এখন দেখো আমরা পড়বো পরাগায়ন। পরাগায়নের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পরাগায়ন হচ্ছে দুই ধরনের। আচ্ছা পরাগায়নের ক্ষেত্রে কি বলতেছিলাম যে পরাগায়ন হচ্ছে দুই ধরনের। আচ্ছা একটা হচ্ছে স্বপরাগায়ন, নিজের সাথেই হচ্ছে গিয়ে নিজের যখন পরাগায়ন হবে এরকম, মানে একই ফুলে বা একই গাছে দুইটা ভিন্ন ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে তাহলে সেটাকে আমরা বলবো স্বপরাগায়ন, অর্থাৎ স্বজাতির সাথে যদি পরাগায়ন হয়। স্বজাতি কি রকম, মনে করো একই ফুলে বা একই গাছের দুইটা ফুলে, একই গাছের দুটি ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে স্বপরাগায়ন। এখন এখানে ব্যাপারটা হচ্ছে, মনে করো এই যে আমি আগের ছবিটা দেখাইলাম, এটা যদি একটা ফুল হয়, মনে করো এখানে হচ্ছে গিয়ে কি পাপড়ি আছে, এরকম পাপড়ি আছে, তাহলে এই ফুলটার মধ্যে যদি হচ্ছে গিয়ে আমি চিন্তা করি যে এখানে একটা হচ্ছে গিয়ে কি পরাগরেণুটা প্রজাপতির গায়ে লেগে গেছে, হ্যাঁ। এখন এই পরাগরেণুটা প্রজাপতির গায়ে লাগার পর মানে প্রজাপতিটা যখন হচ্ছে গিয়ে কি আরেকটা মানে এই ফুলটারই গর্ভমুণ্ডে হচ্ছে গিয়ে কি যে বসছে, তখন পরাগরেণুটা হচ্ছে গিয়ে কি গর্ভমুণ্ডে আপতিত হয়েছে বা গর্ভমুণ্ডে পড়ে গেছে, এবং পরবর্তীতে কি হবে, পরবর্তীতে হচ্ছে গিয়ে কি এই গর্ভমুণ্ড হয়ে গর্ভদণ্ড দিয়ে এটা চলে যাবে ডিরেক্ট গর্ভাশয়, এবং গর্ভাশয়ে যে সে তখন কি করবে, ডিম্বাণুর সাথে মিলিত হবে। তাহলে এই যে একটা ফুলের মধ্যেই এই জিনিসটা সম্পন্ন হইল, টোটাল জিনিসটা, তাহলে এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো স্বপরাগায়ন। যদি এটা হচ্ছে গিয়ে কি এই সেম ফুলে না হয়ে, মনে করো এই গাছের মধ্যে হচ্ছে গিয়ে কি এখানে একটা ফুল আছে, তারপরে কি এই সাইডে আরেকটা ফুল আছে, তাহলে একটা মৌমাছি হচ্ছে গিয়ে কি এই ফুলে বসছে, এবং বসার পরে সে এখান থেকে মনে করো হচ্ছে গিয়ে কি পরাগরেণু নিল, নেয়ার পরে সে হচ্ছে গিয়ে কি পরে এই গাছেরই আরেকটা ফুলে যে বসছে, এবং সেই ফুলে হচ্ছে গিয়ে কি গর্ভমুণ্ডে যে পরাগরেণুটা আপতিত হয়েছে। তাহলে এই প্রসেসটা একটা গাছেরই দুইটা ফুলের মধ্যে হয়েছে, তাহলে একই সেম একটা প্রজাতির মধ্যে সংগঠিত হচ্ছে, বা সেম জাতের দুইটা ফুলের মধ্যে হচ্ছে। হ্যাঁ, এবং সেম জাতেরও না, ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে, যদি একই গাছের দুইটা ফুলের মধ্যে হয় বা একই ফুলের মধ্যে হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্বপরাগায়ন। এখন মনে করো একই গাছ না হয়ে যদি ভিন্ন গাছের মধ্যে হইতো, হ্যাঁ একটা হচ্ছে গিয়ে মানে ধরো দুইটাই জবা গাছ কিন্তু দুইটা আলাদা আলাদা গাছের মধ্যে যদি হতো তাহলে সেটাকে আমরা কিন্তু আর স্বপরাগায়ন বলতাম না, তখন সেটাকে আমরা বলতাম, তাহলে সেটাকে আমরা বলতাম হচ্ছে পরপরাগায়ন। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে স্বপরাগায়ন সবসময় একই ফুলে বা একই গাছের দুইটা ফুলের মধ্যে হবে, আর পরপরাগায়ন কি, পরপরাগায়ন হচ্ছে এটা এটা হচ্ছে গিয়ে একই প্রজাতির দুইটা ভিন্ন ফুলের মধ্যে হবে, একই প্রজাতির দুটি ভিন্ন ফুলের মধ্যে। এখন চিন্তা করো যদি একই প্রজাতির দুটি ভিন্ন ফুলের মধ্যে ঘটে তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে গিয়ে কি বৈশিষ্ট্যের মধ্যে ব্যতিক্রম দেখা যাবে। কিরকম দেখো, যেমন ধরো আমার ছাদে হচ্ছে গিয়ে একটা গাছ আছে যেটাকে বলা হয় মানে একটা ফুল গাছ আছে, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে নামটা হচ্ছে কাটা মুকুট, হ্যাঁ। গাছটার মধ্যে অনেক কাটা আছে। তো আমার এরকম দুই কালারের কাটা মুকুট ছিল, একটা হচ্ছে গিয়ে কি গোলাপি আর আরেকটা হচ্ছে গিয়ে হলুদ। এখন আমি যখন পাশাপাশি রাখছি
তখন এই দুইটা গাছের মধ্যে যখন পরাগায়ন হয়েছে, আমি দেখলাম যে কয়দিন পরে সেখানে হচ্ছে গিয়ে কি মানে গাছের মধ্যে যে ফুলগুলো হচ্ছে ওই ফুলগুলির ভিতরে ছিল, এখন গোলাপের মধ্যে হালকা হলুদ হলুদ ছোপ ছোপ হচ্ছে। তার মানে এখানে একটা নতুন চরিত্রের সৃষ্টি হয়েছে। কেন এটা হইলো? কারণ এখানে কি ঘটছে বলতো, স্বপরাগায়ন ঘটছে না। স্বপরাগায়ন যদি হইতো তাহলে স্বপরাগায়ন মানে কি, যে দুইটা ফুলের মধ্যে পরাগায়ন হয়েছে, তাহলে আচ্ছা, হইতে পারে যে এরকম হলুদ ফুলের হচ্ছে গিয়ে কি পরাগরেণু গোলাপি ফুলের হচ্ছে গিয়ে কি পরাগ গর্ভমুণ্ডে যে পতিত হয়েছে। যদি এটা হয় তাহলে কি হবে? তাহলে আমরা এরকম ভিন্ন বৈশিষ্ট্যের মিশ্রণ দেখতে পাবো। তাহলে যখন পর পরাগায়ন হবে তখন ভিন্ন একটা চরিত্রের সৃষ্টি হয়। এবং এই যে পর পরাগায়ন, এই পর পরাগায়নের ক্ষেত্রে আমরা কি দেখবো? পর পরাগায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে আসলে অভিযোজন ক্ষমতা, এই গাছগুলোর আসলে অভিযোজন ক্ষমতা অনেক বেশি হয়, এবং অভিযোজন ক্ষমতা অনেক বেশি হওয়ার কারণে এরা কি করবে, এরা হচ্ছে গিয়ে যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে। এবং এখানে আমরা দেখবো যে পর পরাগায়নের ক্ষেত্রে যেই সমস্যাটা হয়, পর পরাগায়নে হচ্ছে গাছের বিশুদ্ধতা নষ্ট হয়। কিভাবে বিশুদ্ধতা নষ্ট হচ্ছে দেখো। হ্যালো, শোনা যাচ্ছে না আপু? হ্যালো। আচ্ছা, আজকে যে তোমাদের ক্লাস নিতে যে কি সমস্যায় পড়লাম। আচ্ছা দেখো, স্বপরাগায়নে কি হবে? স্বপরাগায়নে হচ্ছে বিশুদ্ধতা রক্ষিত হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে কি কি পর পরাগায়নে বিশুদ্ধতা রক্ষিত হবে না। গায়নে কি হবে? হবে না। ঠিক আছে, এরপর দেখো স্বপরাগায়নের ক্ষেত্রে আমরা কি দেখবো। এটার মধ্যে অভিযোজন। আচ্ছা,
স্বপরাগায়নের ক্ষেত্রে আমরা কি দেখবো, স্বপরাগায়নের ক্ষেত্রে যেহেতু কোনো নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হচ্ছে না, তাই এই গাছগুলোর ক্ষেত্রে দেখা যায় কি, ধরো আমার একটা গাছের হচ্ছে গিয়ে কি টিকে থাকার ক্ষমতা একটু কম, আরেকটা গাছের টিকে থাকার ক্ষমতা একটু বেশি। যখন দুইটার বৈশিষ্ট্য মিল হবে, মানে মিক্সড হবে, তখন কি হবে, ওই গাছগুলোর টিকে থাকার ক্ষমতা হচ্ছে গিয়ে কি অনেক বাড়বে। ঠিক আছে, ওই গাছগুলোর টিকে থাকার ক্ষমতা অনেক বাড়বে। তখন আমরা কি দেখবো, তাদের অভিযোজন ক্ষমতা কি, ক্ষমতা হচ্ছে গিয়ে বেশি হবে, ক্ষমতা বেশি হবে। তাহলে আমরা পরপরাগায়নের ক্ষেত্রে কি দেখবো, অভিযোজন ক্ষমতা বেশি। আর স্বপরাগায়নের ক্ষেত্রে আমরা কি দেখবো, অভিযোজন ক্ষমতা কম। ওকে, আচ্ছা। এরপরে আমরা হচ্ছে গিয়ে কি চলে যাই যে পরাগায়নটা আসলে কিভাবে হতে পারে। পরাগায়ন কিভাবে হতে পারে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কয়েকটা ভাগে হচ্ছে গিয়ে ভাগ করি। যেমন কিছু কিছু ফুলের ক্ষেত্রে দেখা যায় যে এরা হচ্ছে গিয়ে কি পতঙ্গের মাধ্যমে পরাগায়ন ঘটায়। যারা পতঙ্গের মাধ্যমে পরাগায়ন ঘটায় তাদেরকে আমরা কি বলবো, পতঙ্গ পরাগী ফুল। পতঙ্গ পরাগী ফুল। এখন দেখবা যেই ফুলগুলো আকারে একটু বড় এবং যেই ফুলগুলো অনেক বেশি রঙিন এবং যাদের মধ্যে আসলে মধু পাওয়া যায়, তারা হচ্ছে গিয়ে অনেক বেশি পতঙ্গকে আকৃষ্ট করে। তাহলে এরা হচ্ছে গিয়ে পতঙ্গ পরাগী ফুল। যেমন হচ্ছে গিয়ে কি জবা, তারপরে কুমড়ার ফুল দেখবা কমলা কালারের হয়, বেশ বড় হয়। এবং এদের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা দেখবো যে এদের গর্ভমুণ্ড হচ্ছে গিয়ে কি আঠালো। গর্ভমুণ্ড যখন আঠালো হয় তখন কি হয়, যে একটা পোকামাকড় বা পতঙ্গ যখন ওখানে যে বসে তখন সহজেই সে সেখানে আটকে যায়, এবং তার পায়ে বা কোথাও যদি হচ্ছে কোনো পরাগরেণু লেগে থাকে, সেটা কি করবে, গর্ভমুণ্ডে আঠালো হওয়ার কারণে সেটা আটকে থাকবে। এবং এই ফুলগুলো অনেক বেশি সুগন্ধযুক্ত হয়, যার কারণে সে হচ্ছে গিয়ে কি পতঙ্গকে আকৃষ্ট করতে পারে। ওকে, আচ্ছা। এরপরে আছে কি, এরপরে আছে হচ্ছে বায়ু পরাগী ফুল। বায়ু পরাগী ফুলকে আমরা কি দেখবো, যে এগুলি খুবই হচ্ছে গিয়ে কি হালকা হয়, এবং এদের পরাগায়ন দেখা যায় কি বায়ুর মাধ্যমে পরাগ রেণুগুলো উড়ে যে অন্য একটা ফুলের হচ্ছে গিয়ে কি গর্ভমুণ্ডে আপতিত হবে বা পতিত হবে। তাহলে এরা এরা যদি খুব হালকা না হয়, তাহলে এটা বায়ুর মাধ্যমে হচ্ছে গিয়ে কি ফুলগুলোর পরাগ রেণুগুলো সহজে বাতাসে ভেসে যাওয়া সম্ভব না। এই জন্য এদের কি হতে হবে, এদের হতে হবে খুবই হালকা, এবং বাতাসে সহজেই হচ্ছে গিয়ে কি পরাগরেণু গুলো যাতে উড়ে যেতে পারে। যেমন একটা উদাহরণ হচ্ছে গিয়ে কি ধান। এরপরে আমরা পাই হচ্ছে গিয়ে কি প্রাণী পরাগী, এবং প্রাণী পরাগী ফুলগুলো দেখা যায় অনেক বেশি হচ্ছে গিয়ে কি বড় হয়। প্রাণী পরাগী ফুল, এবং এই প্রাণী পরাগী ফুলগুলো কি হবে, প্রাণী পরাগী ফুলগুলো হচ্ছে গিয়ে কি বড় হবে, এবং দেখা যায় ফুলগুলো একটা থোকায় সাজানো থাকে। এবং ফুলের যে থোকা আমরা বলি, এটাকে আমরা হচ্ছে গিয়ে বলা হয় পুষ্প মঞ্জুরি। এই পুষ্প মঞ্জুরি যদি অনেক বেশি বৃদ্ধি পায়, এবং এর বৃদ্ধিটা যদি হচ্ছে গিয়ে কি হয়, মানে বৃদ্ধিটা দেখা যাবে যে কি বলবো সীমাহীন, মানে অনেক বেশি বৃদ্ধি হচ্ছে। বৃদ্ধিটা যদি অসীম হয় তখন সেটাকে আমরা বলি অনিয়ত পুষ্প মঞ্জুরি। আর বৃদ্ধিটা যদি হচ্ছে গিয়ে কি হয়, সসীম হয়, অর্থাৎ বৃদ্ধিটা একটা সময় যদি থেমে যায়, তাহলে সেটাকে আমরা বলি নিয়ত পুষ্প মঞ্জুরি। আচ্ছা, তাহলে আমরা মূলত হচ্ছে গিয়ে কি পরাগায়নের মানে পরাগায়ন কিভাবে হচ্ছে তার উপর ডিপেন্ড করে ফুলগুলোকে হচ্ছে গিয়ে কি কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এখন আমরা চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট টপিকে, সেটা হচ্ছে গিয়ে কি কিভাবে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা কি, সেটা হচ্ছে গিয়ে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। এবং এই জায়গাটায় আসলে আমাদের একটা বোঝার বিষয় আছে। পুং গ্যামেটোফাইটের উৎপত্তি আমরা যদি ভালো মতন বুঝতে পারি, তাহলে আমাদের মানে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি প্লাস হচ্ছে গিয়ে কি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এই জিনিসগুলো আসলে আমাদের একটু ভালো মতন বুঝতে হবে, এবং এই জায়গাগুলোতে আমাদের ভুল হয়। দেখো তোমাদের বইতে বলা আছে, প্রথমেই একটা কথা দেয়া থাকে, সেটা হচ্ছে পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। এখন পুং গ্যামেটোফাইটটা আসলে কি? পুং গ্যামেটোফাইট হচ্ছে পুং গ্যামিট সৃষ্টি। পরাগরেণু থেকে, সোজা কথায় পরাগরেণু থেকে পুং গ্যামিটের সৃষ্টিকে আমরা বলবো হচ্ছে পুং গ্যামেটোফাইট। এখন দেখো, পরাগরেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। ওকে, আচ্ছা। এখন দেখো আমরা যদি একটু মানে একটা ছবি দেখি, তোমার বইতে ছবিতে প্রথমেই এরকম একটা হচ্ছে গিয়ে কি এরকম একটা পরাগরেণু হচ্ছে গিয়ে দেয়া আছে, এরকম গোল আকৃতির খোঁচা খোঁচা হচ্ছে একটা পরাগরেণু দেয়া আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের পরাগরেণু। এখন আমি বারবার একটা কথা বলতেছি, যে একটা প্রাণী হচ্ছে গিয়ে কি বা একটা পতঙ্গ যদি হচ্ছে গিয়ে কি পরাগরেণু তে এসে পরাগধানীর উপরে এসে বসে, তখন সেখানে তার গায়ের সাথে হচ্ছে গিয়ে কি পরাগরেণুটা লেগে যাবে। এবং এই পরাগ রেণুটা কি করবে, এই পরাগ রেণুটা হচ্ছে গিয়ে পরবর্তীতে যখন মানে এই
পতঙ্গটা যখন যে হচ্ছে গিয়ে একটা ফুলের গর্ভমুণ্ডে হচ্ছে গিয়ে আপতিত হবে, এবং গর্ভমুণ্ডে হচ্ছে গিয়ে যখন যাবে, তখন সেখান থেকে হচ্ছে গিয়ে গর্ভমুণ্ডের মধ্যে এই পরাগরেণুটা পড়ে গেল। মনে করো পরাগরেণুটা গর্ভমুণ্ডে লেগে গেল, এখন গর্ভমুণ্ডের উপরে আছে কি পরাগরেণু। এই জিনিসটাই আমরা এখন জুম করে এই জায়গাটায় নিয়ে আসতেছি। আমরা এখানে এই সকল ঘটনাটা গর্ভমুণ্ডের উপরে ঘটতেছে, আমরা সেটা এখন এই সাইডে একে একে দেখাবো। তাহলে এখানে কি হচ্ছে, প্রথমেই হচ্ছে গিয়ে একটা, আমার কাছে এখন এখানে কি আছে, একটা পরাগরেণু আছে। এই পরাগরেণুটাকে আমরা কি বলতেছি, এই পরাগরেণুটাকে আমরা বলতেছি পরাগ মাতৃকোষ, বা পরাগ মাতৃকোষটা আমরা এটাকে হচ্ছে গিয়ে কি, এই পরাগরেণুটাকে আমরা হচ্ছে গিয়ে পরাগরেণুই বলতেছি। ঠিক আছে, আমার কাছে এখন একটা পরাগরেণু আছে। এখন এই পরাগরেণুটা প্রথম কোথায় সৃষ্টি হয়েছিল বলতো? এই পরাগরেণুটা সৃষ্টি হয়েছিল হচ্ছে গিয়ে পরাগধানীতে। তাহলে এটা যদি একটা পুংস্তবক হয় আর এটা হচ্ছে গিয়ে কি পরাগধানী, তাহলে এই পরাগধানীর মধ্যে কি থাকবে, এই পরাগধানীর মধ্যে যে কোষগুলো থাকবে সেই কোষগুলোকে আমরা বলবো পরাগ মাতৃকোষ। ওকে, আমরা এখানে এদেরকে বলবো পরাগ মাতৃকোষ। এখন পরাগ মাতৃকোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা থাকবে 2n সংখ্যক। পরাগ মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা থাকবে 2n সংখ্যক। এখন এই 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট পরাগ মাতৃকোষটা একটা বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে তৈরি করবে পরাগরেণু। সেই বিভাজনটার নাম হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এবং মিওসিস কোষ বিভাজনটা হচ্ছে গিয়ে কি, মিওসিস কোষ বিভাজনটা কি করে, ক্রোমোজোম সংখ্যাকে অর্ধেক করে দেয়, এবং অর্ধেক করে দিলে এই পরাগ মাতৃকোষ থেকে যে কোষটা তৈরি হবে সেটাকে আমরা বলবো পরাগ কোষ। এবং এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে, অর্থাৎ ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থেকে এখানে হয়ে যাবে হ্যাপ্লয়েড ক্রোমোজোম। তো হ্যাপ্লয়েড ক্রোমোজোম। এখন দেখো এখানে হচ্ছে গিয়ে কি আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এখন আমাদের পরাগধানীর মধ্যে কি আছে, পরাগ কোষ আছে, বা যেটাকে আমরা বলি পরাগরেণু। তো এখন এই যে পরাগ রেণুটা আছে, এই পরাগরেণুটা পরবর্তীতে হচ্ছে গিয়ে কি, পরবর্তীতে এটা কোথায় চলে যাচ্ছে, পরবর্তীতে এটা চলে যাচ্ছে আমাদের এই গর্ভমুণ্ডে। এখন গর্ভমুণ্ডে যখন যাবে তখন কি হবে, তখন হচ্ছে গিয়ে, বা গর্ভমুণ্ডে না গেলেও মনে করো এ যখন পরাগথলিতে আছে, পরাগথলিতে থাকা অবস্থায় পরাগরেণুর অঙ্কুরোদ্গম শুরু হয়। এবং এই পরাগরেণুটা কি করে, এই পরাগরেণুটা তো একটা কোষ, মনে করো এটা একটা কোষ, কোষের ভিতরে কি আছে, একটা নিউক্লিয়াস তো অবশ্যই থাকবে। তাহলে এই পরাগরেণুর ভিতরে থাকা যে নিউক্লিয়াসটা, এটা হচ্ছে কি নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসটা কি করবে, এই নিউক্লিয়াসটা হচ্ছে গিয়ে আকারে বড় হতে থাকবে, এই নিউক্লিয়াসটা আকারে বড় হতে থাকবে, এবং বড় হয়ে হতে হতে সে একটা কোষ বিভাজন পর্যায়ে যাবে। এবং এটা কোন কোষ বিভাজন, এটা হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজন। এবং মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এই নিউক্লিয়াসটা বিভাজিত হবে। এখন চিন্তা করো, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এই পরাগরেণুর ভিতরে থাকা নিউক্লিয়াসটা যদি বিভাজিত হয়, তাহলে সে কি করবে, সে হচ্ছে গিয়ে তখন দুইটা নিউক্লিয়াস মানে দুইটা নিউক্লিয়াস তৈরি করবে। তাহলে এটা যদি আমাদের সেই পরাগ কোষটা হয়, এর ভিতরে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে কি করবে, দুইটা কোষ তৈরি করবে, বা দুইটা নিউক্লিয়াস সৃষ্টি করবে। তাহলে এই যে দুইটা কোষ তৈরি করতেছে, এই দুইটা কোষের মধ্যে একটা হচ্ছে গিয়ে বড়, আর আরেকটা হচ্ছে গিয়ে তুলনামূলক ছোট। তাহলে যেই বড় কোষটা থাকবে সেই বড় কোষটাকে আমরা বলবো নালীকোষ। আর যে ছোট কোষটা থাকবে এই ছোট কোষটাকে আমরা বলবো জেনারেটিভ কোষ। জেনারেটিভ কোষ। ওকে, তাহলে জেনারেটিভ কোষটা হচ্ছে ছোট কোষ। এখন এই বড় কোষটাকে আমরা কেন নালীকোষ বলতেছি, এই বড় কোষটাকে আমরা নালীকোষ বলতেছি কারণ এই বড় কোষটা কি করবে, এই বড় কোষটা পরবর্তীতে পরাগ নালী গঠন করবে। ঠিক আছে, পরাগ নালী গঠন করবে। তাহলে এখানে কি হলো, তারপরে আমরা দেখবো যে এই পরবর্তী ফেজে এই যে এই নালী কোষটা, এই নালী কোষটা আস্তে আস্তে এরকম বৃদ্ধি পেয়ে একটা নালীর মতন গঠন করলো। তাহলে ও যখন এরকম একটা নালীর মতন গঠন করবে, তখন এর ভিতরে থাকা জেনারেটিভ কোষটা কি করবে, এই জেনারেটিভ কোষটা হচ্ছে গিয়ে, দাঁড়াও আমি হচ্ছে গিয়ে দেখাই, ও হচ্ছে গিয়ে এরকম একটা নালী কোষ হচ্ছে গিয়ে কি বড় হয়ে এরকম একটা পরাগ নালী গঠন করবে। আর জেনারেটিভ কোষ কি করবে, জেনারেটিভ কোষ তখন বিভাজিত হয়ে আবার দুইটা কোষ তৈরি করবে। তাহলে এই যে জেনারেটিভ কোষ, এটা বিভাজিত এখন দুইটা কোষ তৈরি করলো। আর এই যে বড় নালী কোষটা ছিল, এই নালী কোষটা কি করলো, এই নালী কোষটা হচ্ছে পরাগ নালী গঠন করলো।
ওকে, তাহলে এখন দেখো এই যে পরাগ নালীটা গঠন করলো, আর জেনারেটিভ কোষ হচ্ছে গিয়ে কি দুইটা কোষ সৃষ্টি করছে। এই দুইটা কোষকে আমরা কি বলবো? এই দুইটা কোষকে আমরা বলবো পুং জনন কোষ। পুং জনন কোষ। ওকে, তাহলে এই জিনিসটা পরাগরেণুর ভিতরে হতে পারে, অথবা এই জিনিসটা, এই যে পুং জনন কোষটা সৃষ্টি, এই পুং জনন কোষটা এই পরাগরেণুর ভিতরে হতে পারে, অথবা এই যে নালী সৃষ্টি করলো না, এই নালীর ভিতরে সৃষ্টি হতে পারে। তাহলে দুই জায়গায় হতে পারে। যদি নালীর ভিতরে সৃষ্টি হয় তখন আমি এখানে এখানে আঁকবো। আর যদি হচ্ছে গিয়ে কি এটা পরাগধানীর ভিতরে হচ্ছে গিয়ে সম্পন্ন হয়, তাহলে আমি পরাগ রেণুর উপরে সৃষ্টি হবে, রেণুর ভিতরে হয়, তাহলে আমি এখানে আঁকবো। তাহলে দেখো আমি আলটিমেটলি এখানে কি পেলাম? আমি আমার সেই কাঙ্ক্ষিত পুং জনকোষটা পেয়ে গেলাম। এবং আমি জানি যে পুং জনকোষ আর স্ত্রী জনকোষ মিলিত হয়ে আমার কি গঠন করবে? নিষেকের মাধ্যমে হচ্ছে জাইগোট গঠন করবে। তাহলে আমার পুং জনকোষ এখানে পাওয়া শেষ। তাহলে এই টোটাল জিনিসটা হচ্ছে পুং জনকোষ পাওয়ার মাধ্যমে কি হলো? সম্পন্ন হলো। এখন আমরা চলে যাব স্ত্রী গ্যামেটোফাইটটা আসলে কিভাবে সৃষ্টি হয়। তাহলে এখন আমরা পড়বো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। তাহলে আমি এখানে পুং গ্যামেট পেয়ে গেলাম, এখন আমার স্ত্রী গ্যামেটটা কিভাবে পাবো সেটাই আমরা দেখবো। এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির মধ্যে বেশ কিছু কথা আছে। তাহলে দেখো পুং গ্যামেটোফাইটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি আমরা দেখছিলাম যে পরাগ রেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, তাই না? আর স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির ক্ষেত্রে তোমার বইতে হচ্ছে গিয়ে কি বেশ কিছু কথা আছে, যে ভ্রূণ পোষক কলা, তারপরে হচ্ছে গিয়ে কি ডিম্বক রন্ধ্র, এই জিনিসগুলো আর কনসেপ্ট আসলে আমাদের ওইভাবে ক্লিয়ার না। তাহলে এখানে সবার প্রথমে আমি যদি হচ্ছে গিয়ে কি একটা স্ত্রী স্তবক আঁকি, তাহলে দেখো এই স্ত্রী স্তবকের একদম উপরে হচ্ছে গিয়ে কি থাকবে? একদম উপরে থাকবে হচ্ছে গিয়ে গর্ভমুণ্ড। তারপর এটা হচ্ছে গিয়ে গর্ভদণ্ড। এবং এই ভিতরে থাকবে কি? এই ভিতরে থাকবে হচ্ছে গিয়ে কি গর্ভাশয়। গর্ভাশয়। ওকে, তাহলে এখানে দেখো দেখা যায় কি যে এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়ের ভিতরে একটা অংশ থাকে, মানে এই যে গর্ভাশয়, হ্যাঁ এই গর্ভাশয়, এই যে চারপাশে যে অংশটা, এই টোটাল জিনিসটাকে আমরা বলি ডিম্বক। এবং এই ডিম্বকের ভিতরে বেশ কিছু কোষ পাওয়া যায়, যেই কোষগুলোকে আমরা কি বলবো, যে মানে এখানে চারপাশে অনেক কোষ থাকে, এবং এই চারপাশের যে কোষগুলো আছে এই কোষগুলো মিলে হচ্ছে গিয়ে গিয়ে টিস্যু গঠন করে, এবং এই টিস্যুগুলোকে আমরা বলি ভ্রূণ পোষক টিস্যু। ভ্রূণ পোষক টিস্যু, বা এটাকে ইংলিশে বলা হয় নিউসেলাস টিস্যু। ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় নিউসেলাস টিস্যু। তাহলে এই যে নিউসেলাস টিস্যু, এই নিউসেলাস টিস্যু গুলো দেখা যাবে কি যে এই নিউসেলাস টিস্যুর মধ্যে থাকা একটা কোষ আকারে একটু বড় হবে, এবং বড় হওয়ার কারণে তার প্রোটোপ্লাজম বেশ ঘন হবে, এবং নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে কি হবে? নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে বড় হবে। তাহলে এই যে একটা ভ্রূণপোষক কলায় থাকা একটা টিস্যু, এই টিস্যুটা মনে করো আমি এই টোটাল জিনিসটাকে এখানে যদি একটু জুম করে এভাবে হচ্ছে কি আঁকাই, তাহলে দেখো এটা আমি টোটাল পুরাটা যদি ধরো এভাবে আঁকাই, তাহলে পুরা জিনিসটা হচ্ছে গিয়ে কি এভাবে হচ্ছে আমি যদি আঁকি এরকম হবে। কিন্তু তোমার বইতে এরকম না দিয়ে এখানে হচ্ছে গিয়ে কি জাস্ট একটু মুছে দিচ্ছে, একটু মুছে দিচ্ছে, জাস্ট উপরের অংশটুকু দেখা যায়। এবং এখানে হচ্ছে গিয়ে কি দেখাচ্ছে যে এই জায়গার মধ্যে একটা হচ্ছে গিয়ে কি টিস্যু, এবং এই টিস্যুটা হচ্ছে গিয়ে কি মানে একটা কোষ, এই কোষটা আকারে বড় হয়েছে, এবং কোষের ভিতরে থাকা নিউক্লিয়াসটাও হচ্ছে গিয়ে কি আকারে বেশ বড়। এবং এই যে নিউক্লিয়াসটা আকারে বেশ বড়, এই কোষটা বিভাজনের মাধ্যমে প্রথমেই কোন বিভাজন হবে? প্রথমেই হচ্ছে গিয়ে কে মায়োসিস বিভাজন হবে। এবং আমরা জানি যে মায়োসিস বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে চারটা কোষ সৃষ্টি হয়, একটা কোষ থেকে চারটা কোষ সৃষ্টি হয়। তাহলে এই নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে বড় হবে, এবং এখানে মায়োসিস বিভাজন হবে, এবং মায়োসিস বিভাজনের মাধ্যমে কি হবে? একটি কোষ থেকে চারটা কোষ সৃষ্টি হবে। তাহলে এখানে হচ্ছে পরবর্তীতে আমি যদি এটা পুরাটা এভাবে আঁকি, তাহলে এখানে এখন কি হয়েছে? এখানে এরকম চারটা কোষ সৃষ্টি হয়েছে, এবং প্রত্যেকটার মধ্যে এগুলি হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এখন দেখা গেল এই যে চারটা কোষ সৃষ্টি হইলো, বুঝছো? এখন এখানে একটা হচ্ছে গিয়ে কি নালীর মতন থাকে, এই নালী দিয়ে সমগ্র পুষ্টি হচ্ছে গিয়ে কি এখানে আসবে। এবং নালী, এবং এখানে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র। এখন
এই যে ডিম্বক রন্ধ্র, মনে করো এখানে এই যে নালী এবং এই যে ছিদ্র, এই ছিদ্রটাকে আমরা বলতেছি ডিম্বক রন্ধ্র। এখন ডিম্বক রন্ধ্র দিয়ে কি হয়, ডিম্বক রন্ধ্র দিয়ে হচ্ছে গিয়ে এই ডিম্বকের ভিতরে পুষ্টি যায়। এখন পুষ্টি যখন যাবে তখন এই পুষ্টিটা কি করবে, পুষ্টিটা চারটা হচ্ছে গিয়ে কি কোষের মধ্যে এই পুষ্টিটা যাওয়ার কথা, তাই না? এখন চিন্তা করো সবচেয়ে নিচের যে কোষটা আছে ও হচ্ছে গিয়ে বেশ স্বার্থপর। ও কি করবে, ও দেখবে যে এখানে পুষ্টি আসছে, আচ্ছা আমি আমি হচ্ছে গিয়ে কি বেশি বেশি পুষ্টি পাচ্ছি, আমি হচ্ছে গিয়ে কি সব পুষ্টি পদার্থ গ্রহণ করে নেই, বাকিদেরকে আমি হচ্ছে গিয়ে কি পুষ্টি দিব না। ও কি করবে, ও হচ্ছে গিয়ে তখন সব পুষ্টি উপাদান শোষণ করে নিবে। ও তখন সব পুষ্টি উপাদান শোষণ করে নিবে। ও যখন পুষ্টি উপাদান শোষণ করে নিবে তখন উপরের তিনটা কোষ হচ্ছে গিয়ে আর পুষ্টি পাবে না, অর্থাৎ তাদের মধ্যে পুষ্টির এক প্রকার ঘাটতি দেখা যাবে। তাহলে এই যে পুষ্টির ঘাটতি দেখা গেল, তার কারণে উপরের তিনটা কোষ হচ্ছে গিয়ে মারা যাবে। উপরের তিনটা কোষ তার কারণে মারা যাবে। ওকে, তাহলে এই যে উপরের তিনটা কোষ মারা গেল, তাহলে নিচে এখন আমাদের আছে কি একটা মাত্র কোষ। এখন এই যে একটা কোষ আমাদের রয়েছে, এই একটা কোষ পরবর্তীতে কি করবে, আস্তে আস্তে বড় হবে এবং বড় হয়ে সে একটা ভ্রূণথলি গঠন করবে। তাহলে এই একটা কোষ আস্তে আস্তে বড় হয়ে এরকম সাইজের একটা ভ্রূণথলি গঠন করলো। এর ভিতরে কি আছে, এর ভিতরে আছে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। তাহলে এই ভ্রূণথলিটা গঠন হওয়ার পরে এই যে নিউক্লিয়াসটা, এর ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা কি, এই নিউক্লিয়াসটা হচ্ছে গিয়ে পরবর্তীতে বিভক্ত হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে। এখন চিন্তা করো এই নিউক্লিয়াসটা কি, এই নিউক্লিয়াসটা কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? এই নিউক্লিয়াসটা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে আমি তোমাদের জন্য আরো একবার বলতেছি, দেখো এই যে আমার এখানে ভ্রূণ পোষক কলার একটা কোষ যার নিউক্লিয়াসটা আকারে তুলনামূলকভাবে বড় হয়েছে, সে মায়োসিস বিভাজনের মাধ্যমে এখানে চারটা কোষ তৈরি করছে। আমরা জানি মায়োসিস বিভাজনের মাধ্যমে যে কোষগুলো তৈরি হয় তারা প্রত্যেকেই কি হয়, হ্যাপ্লয়েড কোষ হয়। তাহলে এই যে এই কোষটা, যেই কোষটা হচ্ছে গিয়ে কি সকল পুষ্টি উপাদান শোষণ করে নিছিল, এই কোষটা কি, এই কোষটা হচ্ছে হ্যাপ্লয়েড। এবং এই হ্যাপ্লয়েড কোষটা পরবর্তীতে কি করছে, পরবর্তীতে একটা ভ্রূণ থলি গঠন করেছে। তাহলে এর ভিতরে থাকা নিউক্লিয়াসটা কি, এর ভিতরে থাকা নিউক্লিয়াসটা হচ্ছে হ্যাপ্লয়েড। এর ভিতরে থাকা নিউক্লিয়াসটা কি, এর ভিতরে থাকা নিউক্লিয়াসটা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড হওয়ার কারণে সে কি করবে, সে হচ্ছে গিয়ে পরবর্তীতে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হবে। পরবর্তীতে সে যখন মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হবে তখন কি হবে, তখন হচ্ছে গিয়ে যে কোষগুলো তৈরি হবে তারা প্রত্যেকে হ্যাপ্লয়েড হবে, কারণ ও তো হ্যাপ্লয়েড। তাহলে ও মাইটোসিস বিভাজনের মাধ্যমে যত কোষ তৈরি করবে তারা সবাই কি হবে বলতো, তারা সবাই হ্যাপ্লয়েড হবে, তাই না? তাহলে এখানে আমরা কি দেখবো, আমরা দেখবো যে এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা পরবর্তীতে হচ্ছে গিয়ে কি করবে, এই নিউক্লিয়াসটা বিভাজিত হবে। তাহলে এই নিউক্লিয়াস যখন বিভাজিত হবে তখন কি হবে, এখানে আমি যদি এখানে আবার আঁকি, তাহলে এখানে দুইটা নিউক্লিয়াসের এরকম সৃষ্টি হবে। তাহলে এই যে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হলো, এই দুইটা নিউক্লিয়াস তখন দুই মেরুতে চলে যাবে। তাহলে এখানে একটা নিউক্লিয়াস চলে আসবে, এখানে আরেকটা নিউক্লিয়াস চলে আসবে। তাহলে এই নিউক্লিয়াসটা পরবর্তীতে আবার বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করবে, এটা আবার বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করবে। তাহলে দেখো এখানে পরবর্তীতে কি আছে, এই জায়গায় দুইটা নিউক্লিয়াস, এই জায়গায় দুইটা নিউক্লিয়াস, এবং এর প্রত্যেকটা নিউক্লিয়াস আবার বিভাজিত ও দুইটা, ও দুইটা, ও দুইটা এবং ও দুইটা, এভাবে টোটাল দেখো এখানে হচ্ছে গিয়ে কি চারটা এবং এই সাইডে চারটা, তাহলে এখানে চারটা আর এই সাইডে চারটা নিউক্লিয়াস সৃষ্টি করলো, এবং তারা প্রত্যেকে কি এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এবং এই বিভাজনটা কিন্তু মাইটোসিস বিভাজন, যার কারণে আমরা হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডই পেলাম। ওকে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ঠিক মতন? জি, আচ্ছা, শুনতে পাচ্ছি। তাহলে তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা এখানে হচ্ছে গিয়ে মাইটোসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড পেলাম। দেখো তোমার টোটাল জিনিসটা মাথায় অনেক বেশি হচ্ছে গিয়ে কি গোলমাল হয়ে যাইতে পারে। আমি আবার বলতেছি, দেখো আমার এখানে চারপাশ একটা ভ্রূণে আমরা হচ্ছে গিয়ে কি ভ্রূণ পোষক কলা বলে এক ধরনের বা ভ্রূণ পোষক টিস্যু পাবো। এই টিস্যু মানে হচ্ছে গিয়ে কি এখানে অনেকগুলো কোষ থাকবে, তার মধ্যে একটা কোষ বেশ বড় সড়ো হবে, বুঝছো, অনেক পুষ্টি উপাদান পেয়ে বড় সড়ো হয়েছে, তার নিউক্লিয়াসটা আকারে বড় হয়েছে। ও চিন্তা করলো আচ্ছা আমি তো বড় হয়েছি, তাহলে আমি এখন একটু বিভাজিত হই। ও তখন বিভাজিত হবে, কোন বিভাজন, মায়োসিস বিভাজন। দেখো
ওর এখানে ক্রোমোজোম ছিল 2n সংখ্যক। যখন সে মায়োসিস বিভাজন হবে তখন সেখানে যে ক্রোমোজোম সংখ্যা আমরা জানি অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে সে তখন কি করবে, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টা কোষ তৈরি করবে। এখানে টোটাল 4টা কোষ তৈরি হইলো। এখন এই 4টা কোষের মধ্যে একটা কোষ ডিম্বক রন্ধ্রের কাছাকাছি থাকে এবং এই ডিম্বক রন্ধ্র দিয়েই পুষ্টি উপাদান আসে। তো এই কোষটা সকল পুষ্টি উপাদান শোষণ করে আকারে বড় হয় এবং বাকি 3টা কোষ, উপরের 3টা কোষ পুষ্টির অভাবে মারা যায়। এখন এই কোষটা আমাদের কাছে আছে। এই টোটাল কোষটা পরবর্তীতে বড় হয়ে একটা ভ্রূণথলি গঠন করে। তাহলে ভ্রূণথলির ভিতরে এটা হচ্ছে গিয়ে তার নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসটা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। কারণ ও তো এখানে এই যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ থেকে হচ্ছে কোষের নিউক্লিয়াসও, তার কারণে এখানে কি থাকবে, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে। এইটা পরবর্তীতে বিভাজিত হয়ে 2টা নিউক্লিয়াস তৈরি করবে এবং তারা সবাই কি হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এই 2টা থেকে এই 2টা নিউক্লিয়াস পরবর্তীতে 2 সাইডে চলে যাবে এবং সেখান থেকে নতুন 2টা নিউক্লিয়াস তৈরি হবে। এই সাইডে 2টা, এই সাইডে 2টা, এবং তারা সবাই হ্যাপ্লয়েড। এই 2টা আবার হচ্ছে গিয়ে কি, 2টা থেকে এখানে হচ্ছে গিয়ে কি উপরে আবার 4টা, এই 2টা থেকে 4টা। তাহলে আমি এই সাইডে 4টা পাইলাম আর এই সাইডে 4টা পেলাম, ঠিক আছে। তাহলে আমার ভ্রূণথলিতে এখন উপরে 4টা নিচে 4টা নিউক্লিয়াস আছে। এবং এখানে কি হবে দেখো, এখানে দেখা যাবে যে উপরের থেকে একটা নিউক্লিয়াস মাঝখানে চলে আসবে এবং নিচের থেকে একটা নিউক্লিয়াস মাঝখানে চলে আসবে। আর উপরের নিউক্লিয়াস গুলো তুলনামূলকভাবে বড় হবে এবং বড় হয়ে তখন এরা উপরে এভাবে 3টা থাকবে এবং এই জায়গায় হচ্ছে গিয়ে কি নিচের দিকে আমরা দেখবো একটা বেশ বড় হয়ে গেছে, তার চারপাশে হচ্ছে কি এরকম 2টা আছে। তাহলে প্রত্যেকের ভিতরে হচ্ছে প্রত্যেকে একটু সাইটোপ্লাজম নিয়ে এখন একটা হচ্ছে গিয়ে কি কোষ গঠন করে ফেলছে। তাহলে আগে আমার ছিল উপরে 4টা নিউক্লিয়াস, নিচে 4টা নিউক্লিয়াস। এখন প্রত্যেকটা নিউক্লিয়াস সামান্য পরিমাণে সাইটোপ্লাজম গ্রহণ করে কি হয়েছে, গ্রহণ করে হচ্ছে কি কোষে রূপান্তর হয়েছে। তাহলে উপরের যে 3টা কোষ পাবো আমরা, এই 3টা কোষকে আমরা বলি কি, এই 3টা কোষকে আমরা বলি প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ। আর নিচের দিকে যে 3টা কোষ আমরা পাবো, এই 3টা কোষকে আমরা কি বলবো জানো, এই 3টা কোষের মধ্যে মাঝখানের বড় কোষটাকে আমরা বলবো ডিম্বাণু। আর সাইডের যে 2টা কোষ আছে, এই 2টা কোষকে আমরা বলবো সহকারী কোষ। সহকারী কোষ। এবং তারা প্রত্যেকেই কি, তারা প্রত্যেকে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এখন দেখো মাঝখানে যে 2টা কোষ আসছে, ওর n সংখ্যক ক্রোমোজোম, ওর n সংখ্যক ক্রোমোজোম, 2টা মিলে কি হবে বলতো, 2টা মিলে 2n হবে। এবং এদেরকে আমরা বলি, এই 2টাকে একত্রে আমরা বলি সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস, ওকে। এখন দেখো এই সেকেন্ডারি নিউক্লিয়াস কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড বলতে পারবা আমাকে? আমি এখানে কিন্তু লিখেই দিচ্ছি। সেকেন্ডারি নিউক্লিয়াস কি 2n, তাহলে 2n হলে এটা কি হবে, হ্যাপ্লয়েড হবে নাকি ডিপ্লয়েড হবে? অবশ্যই এটা ডিপ্লয়েড হবে, ওকে। আচ্ছা, এখন আমরা নিষেক প্রক্রিয়াটা জানবো। দেখো নিষেকের আগে আমাদের এখানে কি আছে, এখন আমাদের এখানে আমরা ডিম্বাণু পেয়ে গেছি আর উপরে আমরা হচ্ছে গিয়ে কি পাইছি, উপরে আমরা হচ্ছে গিয়ে পুং জননকোষ পেয়ে গেছি। তাহলে ডিম্বাণু হচ্ছে আমাদের স্ত্রী জননকোষ আর পুং জননকোষ তো আমরা পেয়েছি। তাহলে এখন আমরা টোটাল নিষেকটা কিভাবে হয় সেটা দেখবো। তাহলে দেখো পরাগায়নের ফলে প্রথমেই কি হবে, পরাগ রেণুটা হচ্ছে গিয়ে কি, এই যে আমরা হচ্ছে গিয়ে কি বারবার বলতেছি যে পরাগ রেণু হচ্ছে গিয়ে কি এই যে গর্ভমুণ্ড, এই গর্ভমুণ্ডে এসে পতিত হবে। যখন গর্ভমুণ্ডে পতিত হবে তখন কি হবে, তখন এই যে পরাগ নালী, আমরা বলতেছিলাম যে পরাগ নালী হচ্ছে গিয়ে কি সৃষ্টি হয়। এই পরাগ নালীটা হচ্ছে গিয়ে গর্ভদণ্ড থেকে বেশ কিছু রাসায়নিক পদার্থ শোষণ করে এবং রাসায়নিক পদার্থ শোষণ করে সে হচ্ছে গিয়ে এরকম লম্বা হতে থাকে। তাহলে লম্বা হয়ে, আচ্ছা আমি এটা একটু নিচে এঁকে দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। মনে করো এটা হচ্ছে গিয়ে গর্ভমুণ্ড, এরপর এটা হচ্ছে গিয়ে কি গর্ভদণ্ড, আমি একটু মোটা করে আঁকলাম। এরপরে এখানে হচ্ছে গিয়ে কি গর্ভাশয়, ওকে। আচ্ছা তাহলে এখানে আসছে কি, এখানে আসছে হচ্ছে গিয়ে পরাগরেণু। পরাগরেণু আসার পরে এই গর্ভমুণ্ড থেকে সে কি করবে, সে হচ্ছে গিয়ে বেশ কিছু তরল পদার্থ শোষণ করবে, শোষণ করে সে হচ্ছে মোটা হয়ে যাবে এবং মোটা হয়ে সে হচ্ছে গিয়ে কি পরাগরেণু তো আমরা জানি যে ওই যে নালিকা নিউক্লিয়াস, ও হচ্ছে গিয়ে কি করবে, এরকম নালী গঠন করবে।
তাহলে ও যখন এরকম হচ্ছে গিয়ে কি নালী গঠন করলো, এই নালীটা এসে পরবর্তীতে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে হচ্ছে গিয়ে ডিম্বক। এই ডিম্বকের এই জায়গায় একটা রন্ধ্র বা ছিদ্র আছে। এই নালী এসে এই ডিম্বক রন্ধ্র দিয়ে এই ছিদ্রের সাথে হচ্ছে গিয়ে কি মিলিত হবে। এখন এর ভিতরে কি থাকবে, এর ভিতরে থাকবে হচ্ছে গিয়ে দুইটা পুংজননকোষ। এই দুইটা পুংজননকোষ কোথা থেকে আসলো? এই যে আমি এখানে তোমাদেরকে দেখাইছিলাম যে দুইটা পুংজননকোষ সৃষ্টি হয়, এবং এই যে সেই নালী, এই নালীটা পরবর্তীতে বৃদ্ধি পেয়ে কোথায় হচ্ছে গিয়ে মিলিত হবে? এই ডিম্বক রন্ধ্রে মিলিত হবে, এবং এই নালীর ভিতরে থাকা দুইটা পুংজননকোষ কি করবে? এই ডিম্বক রন্ধ্র দিয়ে ডিম্বকের ভিতরে উন্মুক্ত হবে। এখন ডিম্বকের ভিতরে এই মাঝ বরাবর কে ছিল? মাঝ বরাবর ছিল হচ্ছে গিয়ে ডিম্বাণু। এর দুই সাইডে ছিল দুইটা সহকারী কোষ। আর এখানে ছিল কি? এখানে ছিল হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এই সাইডে কি ছিল? এই সাইডে ছিল হচ্ছে গিয়ে তিনটা প্রতিপাদক কোষ। এখন দেখো, এটা হচ্ছে কি আমাদের সেই ডিম্বাণু। দুইটা পরাগ মানে দুইটা পুংজনন কোষের মধ্যে একটা রেসের মতন হয় বা একটা প্রতিযোগিতার মতন হয়। এদের মধ্যে যে এসে প্রথমে এই ডিম্বাণুর সাথে মিলিত হবে, সেই কি করবে? সেই হচ্ছে গিয়ে জাইগোট গঠন করতে পারবে। তাহলে তাদের মধ্যে হচ্ছে গিয়ে কি একজন এসে দুইটা পুংজনন কোষ, কিন্তু ডিম্বাণু তো একটা। তাহলে দুইজনের মধ্যে কে এসে নায়িকার সাথে মিলিত হবে? এটা হচ্ছে কি একটা বিরাট প্রশ্ন। তাহলে যে প্রথমে এসে হচ্ছে গিয়ে কি মিলিত হবে, সে হচ্ছে গিয়ে কি যে প্রথমে এসে মিলিত হবে, সে হচ্ছে গিয়ে কি গঠন করবে? জাইগোট গঠন করবে। তাহলে জাইগোট গঠন করার পরে আরেকটা হচ্ছে গিয়ে কি আরেকটা পুংজনন কোষ রয়ে গেল। আরেকটা পুংজনন কোষ তখন কি করবে? ও কি বসে থাকবে? ও তখন এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে এসে মিলিত হবে। তাহলে দেখো, সেকেন্ডারি নিউক্লিয়াস আগে ছিল হচ্ছে 2n, এর সাথে পুংজনন কোষে হচ্ছে গিয়ে কি n সংখ্যক ক্রোমোজোম আছে। এটা এসে যখন মিলিত হয় তখন সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে 3n। এবং এরকম গঠনকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি ট্রিপ্লয়েড। এটাকে আমরা বলি ট্রিপ্লয়েড। আর ডিম্বাণুর সাথে যখন এসে পুংজনকোষটা মিলিত হবে, এই জিনিসটাকে এরা তখন ডিম্বাণু কি? ডিম্বাণু হচ্ছে এন, এর সাথে পুংজনকোষ হচ্ছে গিয়ে কি এন। এরা দুইজন যখন মিলিত হবে তখন সেই গঠনটা হবে ডিপ্লয়েড। এবং এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো জাইগোট। ওকে। তাহলে এখানে টোটাল দুইটা ঘটনা ঘটতেছে। একটা হচ্ছে জাইগোট সৃষ্টি, আর আরেকটা হচ্ছে ট্রিপ্লয়েড সৃষ্টি। তাহলে এই যে দুইটা ঘটনা ঘটতেছে, জাইগোট সৃষ্টি হওয়াটাকে আমরা বলি নিষেক, ঠিক আছে? এবং এই যে ট্রিপ্লয়েড সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা বলি, এই ট্রিপ্লয়েড সৃষ্টিটাকে আমরা বলি ত্রিমিলন। তাহলে জাইগোট সৃষ্টি এবং ট্রিপ্লয়েড সৃষ্টি এই দুইটা ঘটনা একসাথে হচ্ছে বলে এই টোটাল জিনিসটাকে আমরা বলবো দ্বি নিষেক বা দুইটা নিষেক। এবং এর মাধ্যমে কি হচ্ছে? একটা জাইগোট গঠন হচ্ছে, আর আরেকটা হচ্ছে গিয়ে কি ট্রিপ্লয়েড গঠন হচ্ছে। তাহলে এই যে জাইগোট, এই জাইগোটটা হচ্ছে, এই জাইগোটকে আমরা বলি স্পোরোফাইটের প্রথম কোষ। এবং এই জাইগোটটা পরবর্তীতে কি হবে? এই জাইগোটটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে গিয়ে জাইগোট, এই জাইগোটটা পরবর্তীতে প্রস্থ বরাবর বিভাজিত হবে। ঠিক আছে? প্রস্থ বরাবর যখন বিভাজিত হবে তখন দেখা যাবে কি দুইটা কোষ সৃষ্টি হচ্ছে। এবং এই যে আচ্ছা, এটা তো আমার হয় নাই। প্রস্থ বরাবর বিভাজিত হওয়া মানে হচ্ছে এভাবে বিভাজিত হইলো। বিভাজিত হইলে এখানে দুইটা কোষ সৃষ্টি হবে, এবং এই টোটাল ঘটনাটা ঘটতেছে ডিম্বকের ভিতরে। এবং এদের মধ্যে যেই কোষটা হচ্ছে গিয়ে ডিম্বক রন্ধ্রের দিকে থাকবে, মনে করো এটা ডিম্বকের ভিতরে হলো, এবং এই জায়গাটায় হচ্ছে গিয়ে কি ডিম্বক রন্ধ্র, যে ডিম্বক রন্ধ্রের দিকে থাকবে তাকে আমরা বলবো ভিত্তি কোষ। তাকে আমরা বলবো ভিত্তি কোষ। এবং উপরের দিকে যে কোষটা থাকবে সেই কোষটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে এপিক্যাল কোষ। এটাকে আমরা বলবো এপিক্যাল কোষ। এপিক্যাল মানে হচ্ছে গিয়ে উপরে, ঠিক আছে? এটা আসছে হচ্ছে অ্যাপেক্স থেকে। অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া বা উপরে। আচ্ছা, তাহলে উপরে হচ্ছে এপিক্যাল কোষ আর নিচে হচ্ছে গিয়ে কি ভিত্তি কোষ। এখন এই ভিত্তি কোষটা পরবর্তীতে কি করবে? ভ্রূণ ধারক হিসেবে কাজ করবে। ভিত্তি কোষ হচ্ছে গিয়ে কি ভিত্তি দিবে এবং একটা সাপোর্ট দিবে, ও পরবর্তীতে ভ্রূণকে ধারণ করবে। এবং এখানে পরবর্তীতে কি হবে? এরা পরবর্তীতে হচ্ছে গিয়ে বীজ সৃষ্টি করবে, এবং বীজ থেকে পরবর্তীতে হচ্ছে গিয়ে কি নতুন একটা উদ্ভিদ সৃষ্টি হবে। তাহলে ওই যে আমরা ট্রিপ্লয়েড পাইলাম, এই ট্রিপ্লয়েডটা কি? এই ট্রিপ্লয়েডটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে দেখবো যে এটার মধ্যে হচ্ছে গিয়ে কি 3n সংখ্যক ক্রোমোজোম আছে, তাই না? এবং এই ট্রিপ্লয়েড গুলো হচ্ছে গিয়ে কি করবে? পরবর্তীতে শস্য সৃষ্টি করবে। এই ট্রিপ্লয়েড হচ্ছে গিয়ে শস্য সৃষ্টি করবে। আচ্ছা,
তাহলে এখানে আসলে শস্যের ক্ষেত্রে তোমরা হচ্ছে কি কি এই জায়গায় আসলে দেখবা কি যে কে কি সৃষ্টি করতেছে, এই জিনিসটা আসলে তোমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে তোমার পরীক্ষার জন্য যে জিনিসটা মনে রাখতে হবে যে পরিণত হয়ে ডিম্বকটি শস্য ও ভ্রূণ সহ একটা বীজে পরিণত হবে, ভ্রূণ সহ বীজে পরিণত হবে। এবং এখানে মূলত আমরা দেখব কি, এখানে মূলত তোমরা যখন হচ্ছে গিয়ে এইচএসসি লেভেলে যাবা, এটার মধ্যে একটা পুরো চার্ট থাকবে যে কে আসলে কিসে পরিণত হতেছে। ট্রিপ্লয়েড হচ্ছে শস্যে পরিণত হয়, হ্যাঁ, ডিম্বকটা হচ্ছে গিয়ে কিসে পরিণত হয়, তারপর জাইগোটটা হচ্ছে গিয়ে পরবর্তীতে কি করে, এই চার্ট থাকবে তোমাদের। এখন তো চার্ট নাই, সো এখন আসলে এগুলি পড়া লাগবে না। আচ্ছা, তাহলে দেখো এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে কি, নিষেক তো হয়ে গেল, নিষেকের পরে কি হইলো, নিষেকের পরে হচ্ছে গিয়ে দেখা যায় যে এই যে টোটাল যে গর্ভাশয়টা, অর্থাৎ এই যে গর্ভাশয়, এই টোটাল গর্ভাশয়টা হচ্ছে গিয়ে কি হতে পারে, গর্ভাশয়টা হচ্ছে গিয়ে ফলে পরিণত হতে পারে। এবং গর্ভাশয়টা যখন ফলে পরিণত হবে তখন সেটাকে আমরা বলবো প্রকৃত ফল। যে নর্মালি গর্ভাশয়ের ফলে পরিণত হওয়ার কথা, তাহলে গর্ভাশয় ফলে পরিণত হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো প্রকৃত ফল। কিন্তু গর্ভাশয় যদি ফুলের অন্যান্য অংশ নিয়ে ফলে পরিণত হয়, ফুলের অন্যান্য অংশ বলতে কি, মনে করো পাপড়ি, তারপরে হচ্ছে গিয়ে কি বৃতি, হ্যাঁ, এদেরকে নিয়ে যখন সে ফলে পরিণত হবে তখন সেটাকে আমরা বলবো অপ্রকৃত ফল। এবং অপ্রকৃত ফলের একটা উদাহরণ হচ্ছে চালতা, ঠিক আছে। আর প্রকৃত ফলের উদাহরণ কি, নর্মালি আমরা যে ফলগুলি খুব বেশি প্রচলিত, যেমন হচ্ছে গিয়ে আম, জাম, এরা হচ্ছে গিয়ে কি প্রকৃত ফল, ঠিক আছে। আর আপেল, চালতা এগুলি হচ্ছে গিয়ে কি অপ্রকৃত ফল। তখন এদের ক্ষেত্রে দেখা যায় কি যে গর্ভাশয় সব ফুলের অন্যান্য অংশগুলিও হচ্ছে গিয়ে কি ফল তৈরিতে ভূমিকা রাখতেছে। আচ্ছা, অপ্রকৃত ফলকে আবার হচ্ছে গিয়ে কি কতগুলো ভাগে ভাগ করা যায়, যেমন সরল ফল, গুচ্ছ ফল, আর হচ্ছে গিয়ে কি আরেকটা হচ্ছে যৌগিক ফল। তাহলে এগুলি তোমাদের এখন জানার দরকার নেই, জাস্ট এটা মনে রাখবা যে অপ্রকৃত ফলগুলিকে কতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে গিয়ে কি উদ্ভিদের প্রজনন। এরপরে আমরা পড়বো কি, এরপরে আমরা পড়বো হচ্ছে প্রাণীর প্রজনন। তাহলে প্রাণীর প্রজননও নিষেক প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়। এবং এই নিষেক প্রক্রিয়ার মাধ্যমে যে প্রজননটা হবে এটাকে আমরা বলি যৌন জনন। তাহলে এখানে কি হবে, এখানেও হচ্ছে গিয়ে কি শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে কি গঠন করবে, জাইগোট গঠন করবে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই জিনিসটা আবার, নিষেককে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, নিষেককে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহিঃনিষেক, আর আরেকটা হচ্ছে অন্তঃনিষেক। আচ্ছা, নিষেকটা যদি জীবদের বাইরে সংগঠিত হয় তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে বহিঃনিষেক। এবং এই বহিঃনিষেকটা সাধারণত কোথায় হয়, পানিতে বাস করে এরকম, পানিতে বাস করে এমন প্রাণীদের মধ্যে হচ্ছে গিয়ে কি বহিঃনিষেকটা সংগঠিত হয়। পানিতে বাস করে এমন প্রাণীদের মধ্যে। আর অন্তঃনিষেকটা কোথায় সংগঠিত হবে, অন্তঃনিষেকটা সংগঠিত হবে সাধারণত যে কোনো হচ্ছে গিয়ে কি উন্নত প্রাণীর ক্ষেত্রে, যাদের হচ্ছে গিয়ে কি পানিতে বাস করতে হবে এরকম না। যেমন ধরো হচ্ছে গিয়ে কি যারা ডাঙায় বাস করতেছে এরকম হচ্ছে গিয়ে কি, এরকম প্রাণীদের মধ্যে হচ্ছে গিয়ে কি আমরা এরকম অন্তঃনিষেক দেখবো। তাহলে অন্তঃনিষেকটা হবে হচ্ছে গিয়ে কি জীবদেহের ভিতরে, আর বহিঃনিষেকটা হবে হচ্ছে গিয়ে কি জীবদেহের বাইরে। তাহলে এই যে অন্তঃনিষেক, এই যে বহিঃনিষেক, এই বহিঃনিষেকটা মূলত আমরা দেখি কি, এই বহিঃনিষেকটা মূলত আমরা দেখি হচ্ছে গিয়ে মাছের ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে গিয়ে কি হবে, অন্তঃনিষেকের ক্ষেত্রে আমরা কি দেখবো, অন্তঃনিষেকের ক্ষেত্রে আমরা দেখবো যে নিষেকের ক্ষেত্রে ডিম্বাণু এবং এই যে শুক্রাণু, এই ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে কি গঠন করতেছে, জাইগোট গঠন করতেছে। এবং এই ডিম্বাণুটা তৈরি হবে কোথায়, এই ডিম্বাণুটা তৈরি হবে হচ্ছে গিয়ে ডিম্বাশয়ে। আচ্ছা, ডিম্বাশয় হচ্ছে স্ত্রী জনন অঙ্গের নাম। আর শুক্রাণুটা তৈরি হবে হচ্ছে শুক্রাশয়, এটা হচ্ছে গিয়ে কি জনন অঙ্গের নাম। আচ্ছা, তাহলে এই যে ডিম্বাশয়টা, এই যে হচ্ছে গিয়ে কি ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা তৈরি হলো, এই ডিম্বাণুটা কি হবে, এই ডিম্বাণুটা হচ্ছে গিয়ে কোথায় থাকবে, এই ডিম্বাণুটা থাকবে হচ্ছে গিয়ে ডিম্বাশয়ের ভিতরে। এবং সেখানে যখন হচ্ছে গিয়ে কি শুক্রাণু আসবে তখন দেখা যাবে কি শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে নিষেক সম্পন্ন হচ্ছে এবং তৈরি হচ্ছে জাইগোট। এবং এই জাইগোটের পরবর্তীতে জাইগোটটা আসলে কিভাবে বিকাশ লাভ করে এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বোঝা। তাহলে এটা বোঝার জন্য আমরা হচ্ছে গিয়ে কি একটা ছন্দ মনে রাখতে পারি, এবং এই ছন্দটার নাম হচ্ছে গিয়ে জামা ব্যাগি।
তাহলে ছন্দটা প্রথমে যা দিয়ে আমরা কি বুঝবো, যা দিয়ে আমরা বুঝবো হচ্ছে জাইগোট। দেখো জাইগোট হচ্ছে একটা মাত্র কোষ, এই একটা মাত্র কোষ হচ্ছে গিয়ে কি করবে, বিভাজিত হবে, কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হবে, এবং এই যে বিভাজিত হচ্ছে এই বিভাজন প্রক্রিয়াটাকে আমরা বলি ক্লিভেজ। তাহলে জাইগোট ক্লিভেজের মাধ্যমে বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি করবে। এরকম যখন অনেকগুলো কোষ তৈরি করবে, সেই কোষগুলো যখন এরকম একটা গোলাকৃতির গঠন তৈরি করবে, হ্যাঁ, তখন সেটাকে আমরা কি বলবো জানো, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে, আচ্ছা দেখো অনেকগুলো কোষ গঠন করবে, হ্যাঁ, অনেকগুলো কোষ হচ্ছে গিয়ে প্রথমে এরকম একটা স্তূপের মতন থাকবে। যখন এরকম স্তূপের মতন থাকবে, এই স্তূপটাকে আমরা বলবো মরুলা। এবং এই যে মা, এটা দিয়ে আমরা বুঝবো হচ্ছে গিয়ে কি মরুলা। তাহলে জাইগোট ক্লিভেজের মাধ্যমে অনেক কোষ বিভাজন চলতে থাকে, এবং কোষ বিভাজনের মাধ্যমে সে কি গঠন করে, সে হচ্ছে গিয়ে মরুলায় পরিণত হয়। এই মরুলা পরবর্তীতে কোষগুলো এরকম হচ্ছে বিন্যস্ত হয়ে যাবে। এই বিন্যস্ত হলে এই যে সারিবদ্ধ হয়ে গেল, এই গঠনটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি ব্লাস্টুলা। ঠিক আছে, এবং এই ব্লাস্টুলার মাঝখানে দেখো একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলি জানো, এটাকে আমরা বলি ব্লাস্টোসিল। ঠিক আছে, এবং এই যে ভ্রূণ, এই ভ্রূণটাকে তখন হচ্ছে গিয়ে কি বলা হবে জানো, তখন এটাকে বলা হবে ব্লাস্টোসিস্ট, এবং এই শব্দটা তোমার বইতে দেয়া আছে। তাহলে ব্লাস্টোসিস্টটা কি, ব্লাস্টোসিস্টটা হচ্ছে জাইগোট বিভাজিত হয়ে অনেকগুলো কোষ যখন গঠন করবে, এবং এই কোষগুলো যখন এরকম সারিবদ্ধ ভাবে থাকবে, তখন সেই সারিবদ্ধ কোষের এই গঠনটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি ব্লাস্টোসিস্ট। ওকে, আচ্ছা তাহলে এই টোটাল ঘটনাটা ঘটতেছে কোথায়, এই টোটাল ঘটনাটা ঘটতেছে একটা মায়ের জরায়ুতে। ওকে, আচ্ছা তারপরে কি হবে, এই ব্লাস্টোসিস্টটা হচ্ছে গিয়ে জরায়ুর প্রাচীরে সংযুক্ত হবে। ওকে, তাহলে জরায়ুটা দেখতে অনেকটা এরকম, এরকম শেপের, হ্যাঁ। এখন ধরো এই জরায়ুর প্রাচীরে হচ্ছে গিয়ে কি এই ব্লাস্টোসিস্টটা সংযুক্ত হয়েছে। এই ব্লাস্টোসিস্টটা পরবর্তীতে হচ্ছে গিয়ে কি আরো বিভাজিত হবে, এবং বিভাজিত হয়ে সে কি গঠন করবে, সে গঠন করবে হচ্ছে গিয়ে গ্যাস্ট্রোলা। গ্যাস্ট্রোলা, এবং এই দিয়ে আমরা হচ্ছে গিয়ে কি গ্যাস্ট্রোলা বুঝি। এবং এই গ্যাস্ট্রোলা থেকে আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে হচ্ছে গিয়ে একটা মানব শিশুতে রূপান্তরিত হবে। তাহলে এই যে ব্লাস্টোসিস্ট, এই ব্লাস্টোসিস্টটা জরায়ুর প্রাচীরের সাথে সংযুক্ত হওয়ার যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলি ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন, ওকে। এটাকে এই যে জরায়ুর প্রাচীরের সাথে যে লেগে গেল, এই ঘটনাটাকে আমরা বলতেছি ইমপ্লান্টেশন। এবং দেখা যাবে কি পরবর্তীতে এই যে মানব শিশুটা এখানে হচ্ছে গিয়ে বৃদ্ধি পাবে, এবং এর চারপাশে একটা থলের মতন গঠন সৃষ্টি হবে। এই থলের মতন গঠনটাকে আমরা বলি অমরা। এবং অমরা আর হচ্ছে গিয়ে কি ভ্রূণ, বা অমরা আর তার ভিতরে থাকা হচ্ছে গিয়ে কি যে মানব শিশুকে আমরা হচ্ছে গিয়ে কি প্রথমে আমরা বলবো ভ্রূণ, এবং এই ভ্রূণটা যখন আস্তে আস্তে বড় হবে, তখন সে হচ্ছে গিয়ে আস্তে আস্তে মানব শিশুতে ধীরে ধীরে রূপান্তরিত হবে। তাহলে ভ্রূণ এবং অমরার মাঝখানে একটা রক্ত নালীর মাধ্যমে হচ্ছে গিয়ে কি সবসময় রক্তনালী না, একটা নালীর মাধ্যমে, একটা বিশেষ নালীর মাধ্যমে সবসময় হচ্ছে গিয়ে কি সংযোগ রক্ষা হবে। দেখো এই যে বাচ্চাটা মায়ের গর্ভে হচ্ছে গিয়ে কি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ওর পুষ্টি উপাদানের জন্য সে হচ্ছে গিয়ে কি মায়ের উপর ডিপেন্ডেন্ট। এবং দেখা যাবে কি ওর যে পুষ্টি উপাদানগুলো ওর বডি ইউজ করতেছে, ইউজ করার মাধ্যমে সেখানে কি হবে, বর্জ্য পদার্থ তৈরি হবে। এই বর্জ্য পদার্থ তো আসলে বের করে দেওয়ার ওর কোনো উপায় নাই, ও তো আর তখন হচ্ছে গিয়ে কি বাথরুমে যে বর্জ্য পদার্থ বের করে দিবে, সেটা তো সম্ভব না। তাহলে ওর এই বর্জ্য পদার্থ গুলো কিভাবে বের করে দিবে, ওই হচ্ছে গিয়ে কি নালীর মাধ্যমে সে হচ্ছে গিয়ে মায়ের বডিতে পাঠিয়ে দিবে, এবং মা তখন তার নিজস্ব বর্জ্য উপাদানের সাথে ওইটা বের করে দিবে। তাহলে এই নালীটাকে আমরা কি বলি, এই নালীটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি আম্বিলিকাল কর্ড। আম্বিলিকাল কর্ড, বা হচ্ছে গিয়ে কি আম্বিলিকাল রজ্জু, যেটাই বলো না কেন। তাহলে এই জিনিসটা হচ্ছে গিয়ে কি, জিনিসটা যদি আমি একটু এভাবে আঁকি, দেখো জিনিসটা দেখতে অনেকটা এরকম, এরকম থাকবে। এবং এর ভিতরে হচ্ছে গিয়ে কি বাচ্চাটা থাকবে। ওকে, এটা মনে করো হচ্ছে গিয়ে কি বাচ্চাটার মাথা, এটা হচ্ছে গিয়ে কি ওর বডি, এবং এদিকে আসার পরে এটা মনে করো হচ্ছে গিয়ে কি ওর পা, এটা ধরো হচ্ছে গিয়ে কি ওর পা, এরপর এটা ধরো ওর পেট, এরপরে হচ্ছে গিয়ে কি এখানে মনে করো হচ্ছে গিয়ে ওর মাথা। এভাবে জাস্ট আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য হচ্ছে গিয়ে দেখালাম, এখানে ওর হচ্ছে গিয়ে কি হাত এরকম আছে। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে কি
এখন এই যে অমরা, এটা এটা হচ্ছে কি জরায়ুর প্রাচীর, বুঝছো? এটা হচ্ছে জরায়ু। তারপরে এখানে এই যে থলেটা, এই থলেটা হচ্ছে গিয়ে কি অমরা। এবং এখানে দেখা যায় কি যে এই যে অমরা এবং হচ্ছে গিয়ে কি জরায়ু, এই জায়গায় একটা নালীর মাধ্যমে হচ্ছে গিয়ে কি সংযুক্ত থাকে। এই নালীটাকে আমরা বলতেছি আম্বিলিকাল কর্ড। আচ্ছা, তখন বাচ্চা যখন হচ্ছে গিয়ে কি ভূমিষ্ঠ হবে, তখন কিন্তু এই আম্বিলিকাল কর্ডটা হচ্ছে গিয়ে কি কেটে ফেলা হয়। এবং এই আম্বিলিকাল, এই যে অমরা, এই অমরার কাজটা কি, অমরার কাজটা হচ্ছে গিয়ে এই ভ্রূণটাকে ধারণ করা। ওকে। এবং ভ্রূণের বৃদ্ধির জন্য হচ্ছে গিয়ে কি পর্যাপ্ত খাদ্য ছাড়াও হচ্ছে গিয়ে কি খনিজ লবণ, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে কি পানি, ভিটামিন, এগুলি কিন্তু মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে প্রবেশ করবে অমরার মাধ্যমে। এবং এই অমরাটা হচ্ছে গিয়ে কি, এই অমরাটা হচ্ছে অনেকটা ফুসফুসের মতন কাজ করে, হ্যাঁ। এবং অমরার মাধ্যমে হচ্ছে গিয়ে কি ভ্রূণ মায়ের রক্ত থেকে হচ্ছে গিয়ে কি অক্সিজেন গ্রহণ করে। এবং ভ্রূণের বডিতে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হবে, সেই কার্বন ডাই অক্সাইডটা অমরার মাধ্যমে কি করবে, বের করে দিবে। এবং অমরা কি করবে, অমরা একই সাথে হচ্ছে গিয়ে কি বৃক্কের মতনও কাজ করে। যে ভ্রূণের বডিতে যদি বিপাক বা পরিপাকের মাধ্যমে যদি কোনো ধরনের হচ্ছে বর্জ্য উপাদান তৈরি হয়, তখন সে অমরার মাধ্যমে কি করবে, সেটা হচ্ছে গিয়ে কি মায়ের বডিতে চলে যায়। এবং অমরা কি করে জানো, অমরা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ হরমোনেরও সৃষ্টি করে। আমরা দেখছিলাম যে আমাদের বডিতে হচ্ছে কি আমাদের বৃদ্ধি এবং বিকাশের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ হরমোনের প্রয়োজন, গত ক্লাসে আমরা দেখছি, তাই না? এই যে গুরুত্বপূর্ণ হরমোন, এই গুরুত্বপূর্ণ হরমোন গুলো যেরকম আমাদের বৃদ্ধি বিকাশের প্রয়োজন, বিকাশের জন্য প্রয়োজন, ঠিক সেরকম এই বাচ্চাটার বৃদ্ধি এবং বিকাশের জন্য কিন্তু হরমোনের প্রয়োজন। এই হরমোন গুলো অমরা তৈরি করবে। আচ্ছা, এবং এই অমরার সাথে হচ্ছে গিয়ে কি আম্বিলিকাল কর্ডের মাধ্যমে হচ্ছে গিয়ে কি মায়ের সাথে ভ্রূণের একটা যোগ থাকবে, যোগ সাজস থাকে। এবং এটা হচ্ছে গিয়ে কি ডিরেক্ট আম্বিলিকাল কর্ডটা হচ্ছে ভ্রূণের নাভির সাথে যুক্ত থাকবে। তাহলে ভ্রূণের নাভির সাথে আম্বিলিকাল কর্ডটা যুক্ত হয়ে এটা অমরা হয়ে কি করবে, একদম মায়ের সাথে হচ্ছে গিয়ে কি কানেক্টেড থাকে। আচ্ছা, এখন দেখো ভ্রূণের আবরণী, ভ্রূণের আবরণীর নিয়ে তোমাদের হচ্ছে গিয়ে কি বেশ কিছু কথা বলা আছে। যে ভ্রূণের মধ্যে হচ্ছে গিয়ে কি বেশ কিছু আবরণী থাকে, তোমাদের বইতে হয়তো ওভাবে দেয়া নাই। আবরণী গুলোর নাম আছে অ্যামনিয়ন, তারপরে হচ্ছে গিয়ে কি কোরিয়ন, এরপরে হচ্ছে গিয়ে কি কুসুম থলি, হ্যাঁ, যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে গিয়ে কি ইয়ক স্যাক। তো তোমার বইতে যেহেতু দেয়া নাই, তোমাদের ওগুলি হচ্ছে গিয়ে কি ওভাবে পড়ার দরকার নেই। তো এখন আমরা দেখি যে এই যে প্রজনন সংক্রান্ত কিছু রোগের কথা তোমার বইতে দেয়া আছে, তার মধ্যে হচ্ছে গিয়ে কি একটা রোগের কথাই দেয়া আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। রোগটার নাম হচ্ছে গিয়ে কি এইডস। এখন দেখো, রোগের নাম হচ্ছে এইডস, ঠিক আছে? এইডস কিন্তু রোগের নাম। এর ফুল ফর্ম কি আমরা হচ্ছে সবাই জানি, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ওকে। এখন দেখো, এই যে এইডস, এই এইডস এর ক্ষেত্রে আমরা যে ভাইরাসের কারণে এইডস হয় সেটার নাম হচ্ছে গিয়ে কি এইচআইভি। তাহলে এইচআইভি কিন্তু কোনো রোগ না, এইচআইভি হচ্ছে ভাইরাসের নাম। আর এইডস হচ্ছে গিয়ে কি রোগটার নাম। ওকে। এখন দেখো, এইচআইভি ভাইরাসটা ঢোকার সাথে সাথে কিন্তু একটা মানুষ এইডস রোগে আক্রান্ত হয়ে যাবে না। হ্যাঁ, এইচআইভি ভাইরাসটা ঢোকার পরে এই রোগের লক্ষণ প্রকাশ পেতে একটা দীর্ঘ সময় লাগে। সাধারণত এমনও হয় যে অনেক সময় 10-12 বছর পর্যন্ত হচ্ছে গিয়ে কি এই রোগের লক্ষণ প্রকাশ পায় না, অর্থাৎ রোগটা ব্যক্তির ভিতরে সুপ্তাবস্থায় থাকে। এবং ততদিনে কিন্তু এই রোগীটা কি করবে, এই রোগীটা হচ্ছে গিয়ে অলরেডি এই ভাইরাসটা অন্য মানুষের বডিতে ছড়িয়ে দিছে। এটা কিভাবে ছড়াতে পারে, এটা বিভিন্ন হচ্ছে গিয়ে কি তরল উপাদানের মাধ্যমে ছড়াতে পারে। এটা হতে পারে হচ্ছে গিয়ে কি মায়ের দুধের মাধ্যমে ছড়াতে পারে, এটা রক্তের মাধ্যমে ছড়াতে পারে, ঠিক আছে, এটা লালার মাধ্যমে ছড়াতে পারে। তাহলে এই যে এটা ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং দেখো, আমি জানি কেউ জানে না যে তার এই তার ভিতরে এইচআইভি ভাইরাসটা আছে, হ্যাঁ, সে কারো থেকে রক্ত নিছে, এইচআইভি ভাইরাস হচ্ছে গিয়ে কে তার বডিতে ঢুকে গেছে। এবং সে যখন হচ্ছে গিয়ে কি করবে, সে যখন হচ্ছে গিয়ে আরেকজনকে এরকম ব্লাড দিবে, তখন কি হবে, তখন হচ্ছে গিয়ে কি তার মধ্যেও এরকম হচ্ছে গিয়ে এইচআইভি ছড়িয়ে পড়বে। তো এখানে হচ্ছে গিয়ে কি নর্মালি এই জিনিসটা হচ্ছে গিয়ে কি মানুষ না জেনেই হচ্ছে একজন আরেকজনকে এভাবে ছড়িয়ে দেয়। এবং এখানে হচ্ছে গিয়ে কি একটা ঘটনা আছে খুবই মজারও, প্লাস হচ্ছে গিয়ে কি মানে খুব প্যাথেটিকও। যেমন ধরো, যখন করোনা হচ্ছিল, বুঝছো, করোনা যখন অনেক মহামারী দেখা দিচ্ছে, তো তখন হচ্ছে গিয়ে কি যে এরকম দেখা গেছে যে কি আমাদের হসপিটালে তো একটা রোগী আসছে, বুঝছো। এখন রোগী আসার পরে ওই রোগীর হচ্ছে গিয়ে একটা অপারেশন হবে। তো তখন এমনিই হচ্ছে গিয়ে ডাক্তার কম, এমনি মানুষ করোনার টেনশনে বাঁচে না। তো ওর হচ্ছে গিয়ে এরকম এইচআইভি আসছে, বুঝছো। তো এইচআইভি আসছে, তো পরীক্ষা করার পরে হচ্ছে গিয়ে ও এরকম বলছে যে ওর এইচআইভি ধরা পড়ছে। তো এখন ওর যেই হচ্ছে গিয়ে কি অপারেশন হবে, এখন ওর হচ্ছে গিয়ে কি অপারেশন নর্মালি কেউ করতে চাইতেছে না।
কেন? কারণ হচ্ছে গিয়ে কি এইচআইভির যেই মানে ব্যক্তির যে রক্ত আছে, এখন ধরো এই রক্তটা আছে মানে ব্যক্তির যে রক্ত আছে এখন ধরো এই রক্তটা হচ্ছে গিয়ে কি যে অপারেশন করবে সার্জন, কোনো কারণে হচ্ছে গিয়ে কি তার সংস্পর্শে আসলে তার যদি এইচআইভি হয় এরকম, তো তখন হচ্ছে গিয়ে ওর, এবং এখানে আরেকটা কি হয় যে অনেক বেশি হচ্ছে গিয়ে কি এখানে অনেক বেশি হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ ওরকে যেই মানে কি বলবো যন্ত্রপাতি যা কিছু ইউজ করা হচ্ছে খুব ভালো করে স্যানিটাইজ করতে হবে, কারণ পরবর্তীতে অন্য কারো অপারেশন যদি ওগুলি দিয়ে হয় তখন তো হচ্ছে গিয়ে কি তার মধ্যেও এই রোগটা হচ্ছে গিয়ে কি ছড়াই যেতে পারে বা ভাইরাসটা হচ্ছে ছড়াই যেতে পারে। তো এজন্য হচ্ছে গিয়ে কি ওর অপারেশন করা হয় না। তো পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে হচ্ছে গিয়ে এই রোগী এরকম হচ্ছে গিয়ে কি কয়েকদিন পরে আবার হাসপাতালে আসছে এরকম দেখাইতে ডাক্তার এমনি, তো পরবর্তী দেখা গেল যে সে তার অপারেশন করে ফেলছে। তো তখন হচ্ছে গিয়ে কি অপারেশন কোথা থেকে করছে পরে জিজ্ঞেস করছে, মানে বলছে যে আমি এরকম প্রাইভেটে যে করে ফেলছি, তখন বলছে যে তারা তো আর টেস্ট করে নাই, তারা তো জানে না ওর হচ্ছে গিয়ে এইডস আছে, তো ওখানে যে এটা গোপন করে করে ফেলছে, বুঝছো? তো যাই হোক, এখন দেখো এখানে হচ্ছে গিয়ে কি এইডস এর ক্ষেত্রে আমাদের কি কি পড়া লাগবে। এইডস এর ক্ষেত্রে আমরা মনে রাখবো যে তোমার এখানে আসলে বেশ কিছু হচ্ছে আম, দেশের মানে বেশ কিছু সংখ্যা দেয়া আছে যে কত সালে হচ্ছে কি এইডস প্রথম আবিষ্কৃত হয়েছে, এই সালটা আমরা একটু দেখবো। এবং এইডস রোগীর ক্ষেত্রে আসলে কি হয়, এইচআইভি ভাইরাস যদি কারো বডিতে প্রবেশ করে, আমরা গত ক্লাসে পড়ছিলাম যে আমাদের শ্বেত রক্তকণিকা কি করে, শ্বেত রক্তকণিকার মধ্যে হচ্ছে আমরা গ্রানুলোসাইট, তারপরে এক গ্রানুলোসাইট, দুই ধরনের শ্বেত রক্তকণিকা পড়ছি তাই না? এক গ্রানুলোসাইট কি, এক গ্রানুলোসাইটের মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে মোনোসাইট এবং লিম্ফোসাইট। আমরা সেখানে পড়ছিলাম যে লিম্ফোসাইট কি করবে, লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে, এবং অ্যান্টিবডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে বাড়ায়। এখন ধরো কোনো কারণে যদি কারো শ্বেত রক্তকণিকা কি করে, শ্বেত রক্তকণিকা হচ্ছে গিয়ে ক্ষতি সাধন হয়, তাহলে কি অ্যান্টিবডি তৈরি হবে? তখন অ্যান্টিবডিটা ঠিকভাবে তৈরি হবে না, তাহলে এই যে শ্বেত রক্তকণিকা গুলিকে ধ্বংস করে দেবে কে, এইচআইভি। এবং এখানে হচ্ছে গিয়ে কি শ্বেত রক্তকণিকার মধ্যে অনেক টাইপ আছে, বুঝছো? এবং এখানে CD4 বলে হচ্ছে এক ধরনের কোষ আছে, এটা তোমাদের এখন ডিটেলস একদমই দরকার নেই, তোমরা জাস্ট এটা মনে রাখো যে এইচআইভি ভাইরাস যদি কারো বডিতে প্রবেশ করে, এইচআইভি যে কি করবে, শ্বেত রক্তকণিকাকে ধ্বংস করবে। যখন শ্বেত রক্তকণিকা ধ্বংস করবে তখন কি হবে বলতো, তখন অ্যান্টিবডি কমে যাবে, অ্যান্টিবডি ওইভাবে তৈরি হতে পারবে না। আর যখন অ্যান্টিবডি ওইভাবে তৈরি হতে পারবে না তখন কি হবে, তখন হচ্ছে গিয়ে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যাবে, এবং তখন দেখা যায় কি যে রোগী বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যায়। তাহলে এইডস আক্রান্ত ক্ষেত্রে কিভাবে এই রোগটা ছড়াবে, এটা হতে পারে হচ্ছে গিয়ে কি অনিরাপদ কোনো যৌন মিলনের মাধ্যমে ছড়াতে পারে, ঠিক আছে? এবং এটা ছড়াতে পারে কিভাবে, অনেক ড্রাগ অ্যাবিউজারের মধ্যে, যে তার হচ্ছে গিয়ে কি একই সুচ একই সিরিঞ্জ ইউজ করে, তাহলে যদি আমরা হচ্ছে গিয়ে কি কেউ একই সুচ এবং সিরিঞ্জ ইউজ করে যেটা কোনো এইচআইভি আক্রান্ত ব্যক্তি হচ্ছে গিয়ে কি ইউজ করছিল, এবং এটা অনেক সময় হচ্ছে গিয়ে কি দেখা যায় কি যে ধরো তুমি সেলুনে চুল কাটাইতে গেছো, ওরা তো আর জানে না কার ইচ্ছা আছে নাই, ও হচ্ছে কি তোমাকে যে ব্লেড দিয়ে চুল কাটাইছে মানে তার আগে হচ্ছে একজন এইডস আক্রান্ত ব্যক্তি ওই ব্লেড দিয়ে হচ্ছে গিয়ে চুল কেটে গেছে, বা এইডস না, একজন ব্যক্তি যে জানেও না তার এইডস আছে সে ওই ব্লেড দিয়ে চুল কেটে গেছে, এখন তোমাকে কাটানোর সময় ওর কাটানোর সময় হালকা করে কেটে গেছিল, ওরা তো অসতর্ক থাকে, কেটে যাওয়ার পরে রক্তটা ওখানে লাগছে, ও করছে কি জাস্ট টিস্যু দিয়ে মুছছে, ওই ব্লেডই তোমাকে ইউজ করতেছে, তোমারও কেটে গেল। এখন এই যে সংস্পর্শে আসলো ভাইরাসটা কিন্তু তোমার বডিতে ঢুকে গেল তাই না, তাহলে পরবর্তীতে কিন্তু তোমার ইউজ হতে পারে, এবং এই জন্য প্রত্যেকবার এই ব্লেড গুলো একজনের আরেকজন ইউজ করা কখনোই মানে উচিত না। সুচ সিরিঞ্জ তারপরে হচ্ছে গিয়ে কি ডেন্টাল সার্জনরা যখন হচ্ছে গিয়ে কি দাঁতের চিকিৎসা করায় ওইটাও একজনেরটা আরেকজনের ইউজ করা উচিত নয়, পর্যাপ্ত স্যানিটাইজেশনের মাধ্যমে তারপরে ইউজ করতে হয়, এবং ইউজ করাই উচিত না যেগুলি ডিসপোজেবল, যেমন ধরো সুচ সিরিঞ্জ, এগুলি তো ডিসপোজ করে দেওয়া যায়, এগুলি তো দরকার নাই, এটা তো অনেক দাম না। তো এখানে এগুলি সতর্কতা অবলম্বন করতে হবে, এবং দেখা যাবে কি যে রক্ত নেওয়ার সময় প্রপার স্ক্রিনিং দরকার। স্ক্রিনিং মানে কি, যে আমি রক্ত নেওয়ার আগে টেস্ট করে দেখবো যে এই রক্তটা আসলে হচ্ছে গিয়ে কি মানে এই মানে রক্তের মধ্যে কোনো ধরনের অ্যালার্জি আছে নাকি, এইডস আছে নাকি, হেপাটাইটিস আছে নাকি, এটাকে আমরা বলি স্ক্রিনিং। যার তার থেকে রক্ত এনে দিয়ে দিলা তাইলেই হবে না, বুঝছো? এখন দেখো এখানে আমাদের মনে রাখতে হবে যে এইডস রোগের লক্ষণটা কি, লক্ষণের মধ্যে হচ্ছে গিয়ে ওর ক্ষেত্রে দেখা যায় যে একটানা অনেক দিন, এক মাসের বেশি সময় ধরে ওর কি থাকবে, ওর হচ্ছে গিয়ে কি জ্বর থাকবে, ওর কি থাকবে, ওর হচ্ছে গিয়ে কি কাশি থাকবে, ওর থাকবে কি, ওর থাকবে হচ্ছে পাতলা পায়খানা, এবং এখানে দেখা যায় কি যে এই রোগীটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি ওর ওজন কমতে থাকে, এবং ওজন কমে যাওয়ার এবং মানে অনেকদিন ধরে হচ্ছে গিয়ে অসুস্থ, ধীরে ধীরে ওজন কমতেছে, হ্যাঁ,
তার হচ্ছে গিয়ে কি শুকনা কাশি আছে, কাশির সাথে কোনো কফ নাই, জ্বর আছে বা জ্বর জ্বর ভাব থাকে, পাতলা পায়খানা হয়, তখন টেস্ট করলে দেখা যাবে যে এই রোগের এইডস থাকতে পারে। এখন এর মানে যে এই না যে যার কোনো 1 মাসের বেশি সময় ধরে জ্বর থাকলেই হচ্ছে এইডস হবে। তার হচ্ছে গিয়ে কি ওজন কমাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। আমাদের দেশে আসলে ওজন কমতেছে, হ্যাঁ, এরকম যদি বলা হয় যে ওজন কমে কি কি কারণে, মানে কোন কোন রোগের ক্ষেত্রে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কি যক্ষা, তারপরে হচ্ছে গিয়ে কি কোনো ক্যান্সার, এরপরে হচ্ছে গিয়ে এইডস। ঠিক আছে? এবং এইডস এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি প্রতিরোধের উপায় কি, সতর্কতা ছাড়া আসলে প্রতিরোধের উপায় আর তেমন কিছুই নাই, কারণ এর কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। ইভেন এই রোগের কোনো ওষুধও নাই। ওষুধ বলতে কি, মানে এই রোগটাকে একদম সারিয়ে ফেলার মতন কোনো ওষুধ এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদি এই রোগটা হয় তাহলে এই রোগের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি রোগী ওষুধ গ্রহণ করবে, এবং ওষুধ গ্রহণ করলে হয়তোবা তার যে অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা অনেক কমে গেছিল ওইটা ধীরে ধীরে হতে পারে, বাড়তে পারে, কিন্তু কখনোই হচ্ছে গিয়ে কি সে সম্পূর্ণ সুস্থ হবে না। এবং এই রোগের একদম অনিবার্য হচ্ছে গিয়ে কি, এবং এটার হচ্ছে গিয়ে কি মানে অনিবার্য সত্য বা হচ্ছে গিয়ে কি এই রোগের হচ্ছে গিয়ে শেষ পরিণতি কি মৃত্যু। এবং এটা একদিন না একদিন মানে এই রোগের কারণেই রোগীটা মারা যায়। দেখা যায় কি এইচআইভি হলে তো, মানে এইচআইভি ভাইরাস দ্বারা সংক্রমিত হলে তো দেখা যায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে গেছে, এবং কমে যাওয়ার কারণে সে সহজেই হচ্ছে গিয়ে কি অন্যান্য বিভিন্ন রোগে আক্রান্ত হয়, বুঝছো? এই জন্য হচ্ছে গিয়ে কি তার মানে আয়ুটাও হচ্ছে গিয়ে আস্তে আস্তে কমে আসে, এই জন্য তাকে ওষুধ দেওয়া হয় যাতে সে হচ্ছে গিয়ে অন্যান্য রোগ থেকে নিজেকে মানে রক্ষা করতে পারে আর কি। তো এটাই ছিল এই চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কি উদ্ভিদ প্রজননটা শুরু থেকে, মানে ফুলের মানে কি কি স্তবক আছে, বাইরে থেকে প্রথম স্তবক কোনটা, দ্বিতীয় স্তবক কোনটা, তৃতীয় স্তবক কোনটা, তারপরে হচ্ছে কি স্ত্রী স্তবকের মধ্যে হচ্ছে কি 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 পার্ট, পুংস্তবকের মধ্যে কি কি পার্ট, এরপরে হচ্ছে গিয়ে কেক মানে কি কি ফুলের মানে উদাহরণ কি কি, যেমন পতঙ্গ পরাগী ফুল কারা, বায়ু পরাগী ফুল কারা, সব পরাগায়ন পর পরাগায়ন কাদের মধ্যে হয়, কোনটা একই ফুলের মধ্যে হচ্ছে, কোনটা একই জাতের দুইটা ভিন্ন ফুলের মধ্যে হচ্ছে, কোনটা একই গাছের দুইটা ভিন্ন ফুলের মধ্যে হচ্ছে, কোথায় অভিযোজন ক্ষমতা আছে কোথায় নাই, এগুলিই কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপর পরাগ রেণু থেকে হচ্ছে গিয়ে কি কখন মাইটোসিস কোষ বিভাজন হয়, কখন মিওসিস হয়। আচ্ছা, পরাগ পরাগ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যে 2n, পরাগ কোষের ক্রোমোজোম সংখ্যা n, এই জিনিসগুলো আসলে আমাদের মনে রাখতে হবে। এবং এগুলি যদি তুমি একটু পড়ার সময় বুঝে বুঝে পড়ো যে কোথায় ডিপ্লয়েড কোষ আছে, কোথায় হ্যাপ্লয়েড কোষ আছে, কখন মায়োসিস হচ্ছে, কখন মাইটোসিস হচ্ছে, কোথায় হচ্ছে গিয়ে কে কে কার সাথে যে মিলিত হচ্ছে, কখন হচ্ছে গিয়ে কে ডিম্বাণু যে শুক্রাণুর সাথে মিলিত হচ্ছে, কোনটাকে দ্বিনিষেক বলা হচ্ছে, কোনটাকে আমরা হচ্ছে গিয়ে কি কোনটাকে আমরা ত্রিমিলন বলতেছি, কখন আমরা হচ্ছে গিয়ে কি সেকেন্ডারি নিউক্লিয়াস বলতেছি, কে প্রতিপাদ্য কোষ, কে সহকারী কোষ, কে ডিম্বাণু, হ্যাঁ, ডিম্বাণুর সাথে কে এসে মিলিত হয়ে কি গঠন করতেছে, এই জিনিসগুলো যদি তুমি একটু সিকোয়েন্স মেনটেন করে বুঝে বুঝে পড়তে পারো, তাহলে এখান থেকে যেভাবেই তোমার এমসিকিউ আসুক না কেন তুমি তোমার ইনশাআল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? না আপু নেই। আচ্ছা ঠিক আছে তাহলে।